আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি 2025, তোমরা যারা এখন অ্যাডমিশন 2025 সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জিএসটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইংরেজির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের আজকের একটা ক্লাসে আমরা এমন 60টি এমসিকিউ সলভ করাবো। এই 60টি এমসিকিউ সলভ করলে তোমার পুরো ইংলিশের একটা চমৎকার রিভিশন হয়ে যাবে। তো আজকের ক্লাসটিতে আমি আহ্বান করছি তোমাদের সবার প্রিয় আদিল স্যারকে। আদিল ভাইয়া কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টপ করেছিল এবং সে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে পড়তেছে। তো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সামনে, আমি চাচ্ছি যে তোমাদের ফিউচার ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের একজন ভাইয়ার মাধ্যমে, আর আদিল ভাইয়ের ইংলিশ ক্লাসগুলো তোমরা যারা আগে করেছো, তোমরা জাস্ট একটু ইউটিউবে সার্চ করবা আদিল স্যার, তাহলে আদিল ভাইয়ের ক্লাসগুলো পাবা, দেখতে পারবা উনি তোমাদের জন্য ক্লাসগুলো কতটা আন্তরিকতার সাথে নিয়েছে এবং ক্লাসগুলো স্টুডেন্টরা প্রচুর পছন্দ করেছে। তো সেজন্য আশা করেছি আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক উপকারী হবে। তোমাদের জন্য চমৎকার কিছু ঘোষণা আছে। আদিল স্যার, আপনি একটু বলে দেন যারা জগন্নাথে পরীক্ষা দিচ্ছে বা সামনে পরীক্ষাগুলোতে, ওদের জন্য আমাদের কোনো গিফট আছে কিনা? জি, তাদের জন্য আমাদের অত্যন্ত সুন্দর একটা গিফট আমরা আয়োজন করেছি। আগামী কালকে থেকে শুরু করে 7 দিনের মধ্যে আমরা তাদের জন্য প্রায় 6টা ক্লাস রেখেছি তোমাদের জন্য। 2টা বাংলা স্পেশাল ম্যারাথন, মহা ম্যারাথন, 2টো বাংলা, 2টো ইংরেজি এবং 2টো জিকে ক্লাস। এই 6টা ম্যারাথন ক্লাস যদি তুমি কমপ্লিট করো, তাহলে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের একটা পূর্ণাঙ্গ রিভিশন হয়ে যাবে। আর আজকের ক্লাসটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবা, খুবই ছোট্ট একটা ভিডিও হবে, বাট এই ভিডিওটা তোমার পুরোটা দেখতে হবে। তো আদিল স্যার, ওকে, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া। ওকে, আমরা যেমনটা ভাইয়া তোমাদেরকে বলেছে, আমরা তোমাদের আজকে এমন 60টা এমসিকিউ আমরা সলভ করব, যে 60টা এমসিকিউ এর মাধ্যমে আমরা কিন্তু তোমাদের ইংলিশের যে জটিল জটিল যে কনফিউশনগুলো আছে, সেই কনফিউশনগুলো ইনশাআল্লাহ আজকে কিন্তু তোমাদের দূর হয়ে যাবে। আজকের ক্লাসটা আমরা মোটামুটি 1.5 ঘন্টার মতো আমরা ক্লাসটা নেব। সো তুমি 1.5 ঘন্টা যেন ক্লাসটা করতে পারো, এইরকম মন মানসিকতা নিয়ে তুমি এখন বসে যাও ইনশাআল্লাহ। তো আমরা ফার্স্ট আজকের যে এমসিকিউটা রয়েছে, এই এমসিকিউটা দিয়ে শুরু করব। তো এগুলো যেহেতু এমসিকিউ, এই জন্য তোমরা যেটা করবা, তোমরা প্রত্যেকটা এমসিকিউ আসার পরে তোমরা একটু পজ করবা। পজ করার পরে তুমি আগে নিজের থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তুমি আগে দেখবা যে আসলে তুমি অ্যান্সার করতে পারতেছো কিনা। যদি অ্যান্সার করতে পারো তো আলহামদুলিল্লাহ, তাহলে তুমি সামনে আগাতে থাকবা। আর যদি অ্যান্সার করতে না পারো, তাহলে ওই পরবর্তী যে আমি এক্সপ্লেনেশন গুলো তোমাদেরকে দেবো, সেই এক্সপ্লেনেশন গুলো তোমাদের জন্য কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা আজকের যে ফার্স্ট কোশ্চেনটা, সেই ফার্স্ট কোশ্চেনটা দেখি। তোমরা যারা জগন্নাথে ডি ইউনিটের পরীক্ষা দিয়েছিলা, ডি ইউনিটে কিন্তু তোমরা কিন্তু দেখেছিলা যে সেইখানে ন্যারেশন থেকে প্রশ্ন করেছিল। তারপরে হচ্ছে সি ইউনিটে, সেইখানেও কিন্তু তোমাদের ন্যারেশন থেকে কিন্তু একটা বিশাল রকম একটা কিন্তু প্রশ্ন এসে থাকে। তো আজকের ফার্স্ট যে আমরা কোশ্চেনটা রেখেছি, সেটা হচ্ছে ন্যারেশন থেকে। দেখো প্রথমেই কি বলতেছে, প্রথমেই বলতেছে যে চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য স্পেস, অর্থাৎ এই যে স্পেসটা রয়েছে, এই স্পেসটাকে পরিবর্তন করতে বলতেছে। মাসুম said to me, মাসুদ said to me, where were you studying when you were in Dhaka, অর্থাৎ where were you staying, হ্যাঁ, where were you staying, তুমি কোথায় ছিলে, when you were in Dhaka, অর্থাৎ তুমি যখন ঢাকায় ছিলে তখন তুমি কোথায় ছিলে, যখন তুমি ঢাকায় ছিলে তখন তুমি কোথায় ছিলে। এই যে একটা সুন্দর একটা ন্যারেশন প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো কি, ব্যাস তুমি অ্যান্সার দিতে পারছো না পারছো নো প্রবলেম। এখন আমি তোমাদেরকে যে অ্যান্সারটা দিই সেটা শোনো। ন্যারেশনের ক্ষেত্রে আমরা সবাই কি জানি বলো তো? ন্যারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই জানি ন্যারেশন দুই ভাবে হয়। এটা একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কিন্তু ন্যারেশনটা হয়েছে, কারণ এখানে এই যে ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেন আছে, তো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি তোমার কোনো সেন্টেন্স থাকে, সেইটাকে যদি তোমার ন্যারেশন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুইভাবে করতে পারি। অর্থাৎ শুরুতে আমরা দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে হয়। দেখো আমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা তোমাদেরকে বলি, এই যে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে হতে পারে? দুইভাবে হতে পারে। একটা হচ্ছে তোমার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হতে পারে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হতে পারে। আর নাম্বার 2 তোমার হেল্পিং ভার্ব দিয়ে হতে পারে, হেল্পিং ভার্ব দিয়ে হতে পারে। এই যে হেল্পিং ভার্ব দিয়ে হতে পারে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হতে পারে, আর হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে হতে পারে। যেমন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিরকম হয়,
WS ওয়ার্ড দিয়ে তোমাদেরকে যদি বলি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কেমন হয়, তাহলে আমরা বলতে পারি যে ধরো এই যে হোয়াট ইজ ইয়োর নেম, এই যে একটা কিন্তু এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং হেল্পিং ভার্ব দিয়ে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে ডাস ইয়োর বা আমরা ডাস ইয়োর নেম, ডাস ইয়োর নেম ইট। অথবা হেল্পিং ভার্ব দিয়ে আমরা এভাবেও করতে পারি, ধরো যে আই এম প্লেইং ফুটবল, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আমরা কি বলবো বলতো? আমরা বলবো যে এম আই প্লেইং ফুটবল, এম আই প্লেইং ফুটবল। এই আমরা কিন্তু এইখানে কি বুঝলাম, আমরা এই জায়গাতে কিন্তু আমাদের যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা আছে, হ্যাঁ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে হয়, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু আমরা এখানে ক্লিয়ারলি বুঝলাম। আমি এইখানে তোমাদের জন্য একটু আলোচনা করব, কেন? কারণ এখানে তোমাদের অনেকেই এমন থাকবা যারা হচ্ছে মোটামুটি বেসিকটা কিন্তু আসলে ওইভাবে কিন্তু জানা নাই। সো প্রত্যেকটা প্রশ্ন সলভ আমরা এমন ভাবে আগাবো, এমন ভাবে আমরা করব যাতে করে তোমার যদি দেখা যায় যে একটু বেসিকে যদি একটু প্রবলেমও থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু তোমরা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবা। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এই দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে আমাদের WS ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, আর একটা হচ্ছে আমাদের শুরুতে হেল্পিং ভার্ব যুক্ত করে আমাদের কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যুক্ত হতে পারে। এখন আমরা যখন এইটাকে ন্যারেশন করব, আমরা যখন এটাকে ন্যারেশন করব, যখন আমরা এটাকে ন্যারেশন করব তখন আসলে আমরা কিভাবে করব? তখন আমরা এটাকে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ইফ দিয়ে আর একটা হচ্ছে ওয়েদার দিয়ে। এটাকে যখন আমরা ন্যারেশন করব সেই স্ট্রাকচারটা দেখি, ন্যারেশনের সময় কি হবে। ধরো আমি একটা তোমাদেরকে বাক্য বললাম যে রাফিন রাফিন সেড, রাফিন সেড where do you live? Rafin said where do you live? এটা কিন্তু একটা তোমার কি বলতো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ধরো তোমার এই টাইপের কোন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এখানে আমরা কি দেখতেছি, এখানে কিন্তু আমরা দেখতেছি যে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে এটা কিন্তু হচ্ছে তোমার WS ওয়ার্ড দিয়ে। তো এই WS ওয়ার্ড দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করব না, অর্থাৎ WS ওয়ার্ড যেটা থাকবে সেটাই থাকবে। আর যদি WS ওয়ার্ড দিয়ে না হয় তখন কি রকম হবে? ধরো আমি আরো একটা एग्जांपल লিখলাম যে রাফিন সেড do you know? Do you know English? এটাও কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে এইটাকে যখন আমরা হচ্ছে ন্যারেশন করব তখন আমরা কিভাবে করব? আমাদের এইটার মাধ্যমে কিন্তু দেখো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যে দুই ভাবে হতে পারে, হ্যাঁ এইখান থেকে ন্যারেশন তোমাদের যেখান থেকে আসুক তোমরা কিন্তু এরপরে পারবা। তো আমরা এটা কিভাবে করতে পারি যে এই যে রাফিন যেহেতু সাবজেক্ট, হ্যাঁ রাফিন সাবজেক্ট হওয়ার কারণে রাফিন লিখলাম। এখন এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এখানে সেইড হবে না, কি হবে এখানে? এখানে হবে আস্কড। এখানে কি হবে? আস্কড। এখন এখানে আমাদের তো দ্যাট হওয়ার কথা, রাইট? কিন্তু আমাদের এখানে দ্যাট হবে না, কেন? কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমাদের দ্যাট বসাতে হয় না। দ্যাট না বসে আমরা কি বসাবো? যদি WS ওয়ার্ড থাকে। এই যে এইটা হচ্ছে মূল পয়েন্ট, এই জিনিসটা বোঝার জন্য তোমাকে আমি এর আগে এর যে ব্যাকগ্রাউন্ডটা বা এর আগে কিন্তু আমি তোমাদেরকে কিছু ভূমিকা স্বরূপ কথাবার্তা বললাম। তো এই বিষয়টা বোঝানোর জন্য, অর্থাৎ এই যে হোয়ার আছে WS ওয়ার্ড, রাইট? তো WS ওয়ার্ড যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে WS ওয়ার্ডটাই বসাতে হবে। WS ওয়ার্ড থাকলে WS ওয়ার্ডটাই বসাতে হবে। WS ওয়ার্ড থাকলে WS ওয়ার্ডই কি করতে হবে? বসাতে হবে। অন দ্য আদার হ্যান্ড আমাদের এই জায়গায়ও কিন্তু হচ্ছে তোমার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর আমরা কি করতেছি? আমরা হচ্ছে ন্যারেশন করতেছি যে রাফিন আস্কড। এখানে কি আছে দেখো তো, এখানে কিন্তু হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, রাইট? তো এই জায়গায় আমরা কি বসাবো? এখানে তো WS ওয়ার্ড দিয়ে করা হয়নি, যেহেতু WS ওয়ার্ড দিয়ে করা হয়নি সো এই জায়গাতে আমাদেরকে হয় আমরা ইফ বসাবো অথবা আমরা কি বসাবো? অথবা আমরা ওয়েদার বসাবো। ইফ বসাবো অথবা হচ্ছে
ওয়েদার বসাবো, ইফ অথবা ওয়েদার, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড যদি না থাকে, ডাব্লিউএস ওয়ার্ড যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসাবো। এরপরে কি বসাতে হবে, আমরা তো জানি ডাব্লিউএস ওয়ার্ডের পরে এখানে কি বসে, এরপরে হেল্পিং ভার্ব বসে, রাইট? ডাব্লিউএস ওয়ার্ডের পরেই তোমার হচ্ছে হেল্পিং ভার্ব বসে, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে আমরা ডাব্লিউএস ওয়ার্ডের পরে হেল্পিং ভার্বটা বসাতে পারবো না, বরং কি বসাতে হবে, যদি হেল্পিং ভার্ব বসাই তাহলে কিন্তু এটা এমবেডেড জনিত ভুল হবে। তো এমবেডেড কোশ্চেনে যখন প্রশ্ন আসবে তখন আমরা সেই বিষয়টা ভালোভাবে বুঝবো। তাহলে এখানে কি হবে, এখানে ইউ, ওয়ার ইউ, এখানে তো ইউ হবে না, যেহেতু এটা আছে কি পারসন, সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন হওয়ার কারণে যদি আমাদের এটা অবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পারসন হওয়ার কারণে কাকে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে। রাফিন সেড আমাকে বলছে, রাফিন সেড টু মি আমাকে বলছে, তাহলে অবজেক্টকে যদি ফলো করে তাহলে হচ্ছে হোয়ার হি লিভড, এই। এবং লাস্টের দিকে এখানে কি হবে বলতো, এখানে কিন্তু কমা হবে, এখানে কোনো রকম ফুল স্টপ মানে কোশ্চেন মার্ক আর হবে না। অনুরূপ ভাবে এই জায়গায় আমরা একটু লক্ষ্য করি যে রাফিন সেড ডু ইউ নো ইংলিশ, এইটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পেসে যদি আমরা নিতে যাই, ঠিক আছে, তাহলে কি হবে, রাফিন আস্কড, ইফ বা ওয়েদার কেন দিলাম, কারণ এখানে ডু আছে, তার মানে হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে তোমার সেন্টেন্সটা ন্যারেশন করা, মানে ইনডাইরেক্টে চেঞ্জ করা, মানে ডাইরেক্ট সেন্টেন্সে আছে। সো এখানে ডাব্লিউএস ওয়ার্ড বসাতে পারবো না, আমরা ইফ বসাবো অথবা ওয়েদার বসাবো। এরপরে এই জায়গায় এটা কোন পারসন বলতো, এই জায়গায় এটা হচ্ছে সেকেন্ড পারসন, এই জায়গায় এটা হচ্ছে সেকেন্ড পারসন। তো যেহেতু সেকেন্ড পারসন সবসময় কাকে ফলো করবে, অবজেক্ট ফলো করবে, সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে ফলো করবে, ফার্স্ট পারসন সবসময় হচ্ছে সাবজেক্টকে ফলো করবে, এবং এর বাইরে যেগুলো আছে সেগুলো থার্ড পারসন সেটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে এটা ইউ যেহেতু আছে, তাহলে এখানে ধরো এখানে মি অর্থাৎ রাফিন সেড টু মি আমাকে বলেছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে, আমাকে, ঠিক আছে, ওকে। রাফিন সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, আচ্ছা এখানে মি যদি ধরি তাহলে এখানে হি হবে না, বরং এখানে কি হবে বলতো, এখানে হচ্ছে আই, হোয়ার আই লিভড। অনুরূপ ভাবে রাফিন আস্কড ইফ, এরপরে হচ্ছে এটা সেকেন্ড অবজেক্ট যেহেতু মি, হ্যাঁ, তো সেই দিক থেকে এখানে কিন্তু কি হবে, আই, তাহলে ইফ আই নো ইংলিশ। আই হোপ তোমরা এই যে ন্যারেশনের যে বেসিকটা, হ্যাঁ, এই ন্যারেশনের বেসিকটা তোমরা একদম ক্লিয়ার হয়েছো। তবুও যদি তোমাদের ভিতরে এই ন্যারেশনের বেসিকটা নিয়ে কোনো ধরনের ঝামেলা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে কিন্তু আমাকে কিন্তু প্রশ্ন করতে পারো, আমি কিন্তু তোমাদের হচ্ছে সবগুলো প্রশ্নের আনসার কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে আমি হচ্ছে দিয়ে দেবো। তো আসো আমরা বেসিকটা শিখলাম, তাহলে এখন আমরা এখানে যে চারটা অপশন আছে চারটা অপশনে দেখি আমরা কোনটা অ্যান্সার হতে পারে। ওয়ার ইউ স্টাডিং হোয়েন ইউ ওয়ার ইন ঢাকা, তাহলে মাসুম সেড টু মি, মাসুম সেড টু মি, এই জায়গাতে মাসুম সেড টু মি আছে, ওকে, মাসুম সেড টু মি। তাহলে এই জায়গায় দেখি এখানে একটা প্রশ্নবোধক যেহেতু আছে তাহলে এখানে আস্কড আছে, ওকে, এখানেও আস্ক, এখানেও আস্ক, এখানেও আস্ক, অর্থাৎ আমাদের এই যে ডাব্লিউএস ওয়ার্ড যে আছে, ডাব্লিউএস ওয়ার্ড মানে আস্ক যে হবে, এইখানে আমাদের কোনো রিপোর্টেড ভার্ব নিয়ে কোনো ধরনের প্রশ্ন নাই। এই জায়গাও ঠিক আছে, হোয়ার ঠিক আছে, সব জায়গাতে হোয়ার দিছে, এখানে কোনো ঝামেলা নাই। তারপরে আমরা দেখি এখানে যেহেতু ইউ আছে, তাহলে ইউ এটা কোন পারসন, সেকেন্ড পারসন, কাকে ফলো করবে, এটা ফলো করবে হচ্ছে অবজেক্টকে। তাহলে এখানে সেড টু মি, অবজেক্ট কে বলতো, অবজেক্ট হচ্ছে এই যে মি, তাহলে অবজেক্ট যেহেতু মি, আমরা একটু আগে বললাম যে সেকেন্ড পারসন সবসময় ফলো করবে কাকে, অবজেক্টকে, সেকেন্ড পারসন ফলো করবে কাকে, সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে। তাহলে অবজেক্ট যেহেতু মি, সেই সুবাদে এখানে আই হয়েছে, এইখানে কোনো ঝামেলা নাই, আই হয়েছে, এখানে কোনো ঝামেলা নাই। এরপরে টেন্সের পরিবর্তনটা দেখি, এখানে ওয়াজ দিয়েছে, এখানে হ্যাড, এখানে হচ্ছে ডিরেক্ট পাস্ট ইনডিফিনিট ফর্ম দিয়েছে। আমরা জানি যদি যে এই রিপোর্টেড স্পেসটা যেটা থাকবে, রিপোর্টেড স্পেসের ভিতরে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, মানে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে, বাট পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, রাইট? তাহলে এখানে আমরা দেখি, তাহলে এইটা পাস্ট কন্টিনিউয়াস আছে এবং এটা পাস্ট ইনডিফিনিট আছে। সো আমাদের এই যে এ আর হচ্ছে ডি, এই দুইটা কিন্তু আমাদের বাদ পড়লো, বাকি থাকতেছে আই হ্যাড বিন স্টেইং, হ্যাঁ, আই হ্যাড বিন স্টেইং, অর্থাৎ এই জায়গাতে আমাদের আর কোনো ঝামেলা নাই, এই দুইটাই কিন্তু এই পর্যন্ত ঠিক আছে। এরপরে হচ্ছে হোয়েন, আবারও এখানে হচ্ছে তোমার ডাব্লিউএস ওয়ার্ড আছে, ওকে, ডাব্লিউএস ওয়ার্ড আছে হোয়েন। এরপরে আবার দেখো দ্বিতীয় অংশে এই জায়গায় আই ওয়াজ দিয়েছে এবং এখানে আই হ্যাড বিন দিয়েছে। দেখি পরেরটা কি ছিল, পরেরটা হোয়েন ইউ ওয়ার, তাহলে ইউ ওয়ার এটা কোন টেন্স বলতো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ইউ ওয়ার ইন ঢাকা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট, সো আমাদের যে পরবর্তী ইনডাইরেক্ট যে স্পেসটা হবে, ইনডাইরেক্ট স্পেসে আমাদের পাস্ট পারফেক্ট হবে, ওকে। তাহলে এই জায়গায় দেখো
বি নাম্বারে পাস্ট ইনডিফিনিট দিয়েছে, পাস্ট পারফেক্ট দিয়েছে কোথায়, পাস্ট পারফেক্ট দিয়েছে সি নাম্বারে। সো এই জন্য আমাদের সি নাম্বার যে প্রশ্নটা, সি নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের রাইট। তো তোমাদের কার কার এই সি নাম্বার প্রশ্নটা হলো তোমরা অবশ্যই কিন্তু ঝটপট করে তোমরা কমেন্টে জানাতে পারো যে ভাইয়া আমার সি নাম্বারটা কিন্তু রাইট হয়েছে। ওকে, তাহলে আমরা কিন্তু এর মাধ্যমে প্রথম কিন্তু একটা সুন্দর একটা আমরা প্রশ্ন শিখলাম, এবং এর সাথে সাথে আমাদের অনেকগুলো বেসিক এবং বিশেষ করে ইন্টারোগেটিভ যে ন্যারেশন আছে সেই ন্যারেশন চেঞ্জটা কিন্তু আমরা শিখলাম। এরপরে দুই নাম্বারেও কিন্তু আমাদের আরেকটা তোমাদের জন্য ন্যারেশন রেখেছি, সেটা হচ্ছে রাব্বি সেড টু মি, রাব্বি আমাকে বলল ডোন্ট রান ইন দা হলওয়ে। ঠিক আছে, ডোন্ট রান ইন দা হলওয়ে অর্থাৎ এই যে হলের যে রাস্তা সেখানে তুমি দৌড়াইও না। তাহলে আমরা আগেরটা কি দেখলাম বলতো, আগেরটা দেখলাম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন ইনডাইরেক্ট টু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হয় আমরা এই জিনিসটা দেখলাম। এখন আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ সূচক যে সেন্টেন্স গুলো রয়েছে, ঠিক আছে, এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে যে ন্যারেশন গুলো আসলে হয় আমাদেরকে এখন এই বিষয়টা দেখতে হবে। আচ্ছা, তাহলে এইটা আমরা একটু শর্টকাট একটু তোমাদের জন্য আলোচনা করি। দেখো, প্রথম কথা হচ্ছে যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্স আছে, হ্যাঁ, এই যে ইন্টারোগেটিভ না সরি ইম্পারেটিভ, এই ইম্পারেটিভ সেন্টেন্সটা হয় মূলত কয় ভাবে। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা মোটামুটি 4টা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ 4 ভাগে কিন্তু হতে পারে। প্রথমটা হচ্ছে ভার্ব, ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে, যেমন ধরো আমি বললাম যে ডু দা ওয়ার্ক, ঠিক আছে, ধরো আমি বললাম যে ডু দা ওয়ার্ক, এমনটা হতে পারে অর্থাৎ ডিরেক্ট ভার্ব দিয়ে। সেকেন্ড হতে পারে যে ডোন্ট দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে, যে ডোন্ট ডু দা ওয়ার্ক, ডোন্ট ডু দা ওয়ার্ক, ডোন্ট ডু দা ওয়ার্ক। এরপরে থার্ড আরেকটা হতে পারে, সেটা হচ্ছে লেট, লেট দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে, ধরো আমি বললাম যে লেট মি গো দেয়ার। এবং লাস্ট ওয়ান আরেকটা হতে পারে, সেটা হচ্ছে লেট আস, ঠিক আছে, লেট আস। এটাকে যদিও বা ওইটাকে আমরা এই যে লেট মি লেট হিম ওইখানে আমরা ধরতে পারি যে লেট, এরপরে হচ্ছে আমাদের অবজেক্টিভ যে প্রোনাউন আছে সেটা হচ্ছে যে লেট আস গো দেয়ার, লেট আস গো দেয়ার। এই যে মোটামুটি 4টা যে সেন্টেন্স লিখলাম, এই 4টা সেন্টেন্সে কিন্তু আমাদের মোটামুটি এর বাইরে কিন্তু তোমরা দেখো তো চিন্তা করে এর বাইরে আরো ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা পাও কিনা। তাহলে এই যে 4টা পেলাম ইম্পারেটিভ সেন্টেন্স, তো যদি রিপোর্টেড স্পেস যেটা থাকবে, রিপোর্টেড স্পেসের মধ্যে যদি তুমি এই 4টা স্ট্রাকচারের কোন একটা স্ট্রাকচারে দেখো, তাহলে তোমার কিচ্ছু পরিবর্তন করতে হবে না, জাস্ট তোমার রিপোর্টেড ভার্বটা যেটা আছে, হ্যাঁ, এই রিপোর্টেড ভার্বটাকে তোমাকে হচ্ছে কিছু পরিবর্তন করতে হবে। অর্থাৎ যদি কখনো কখনো তোমার এখানে হয়তোবা এমন থাকতে পারে অর্ডার্ড, ঠিক আছে, কখনো কখনো এই জায়গায় তোমার হচ্ছে সাজেস্টেড এমন থাকতে পারে, অথবা হচ্ছে তোমার রিকোয়েস্টেড, ঠিক আছে, রিকোয়েস্টেড। এই যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কখনো কখনো থাকতে পারে, ঠিক আছে, এই ভার্বগুলো কখনো কখনো থাকতে পারে। ওকে, এছাড়া তেমন কিন্তু আর কোনো পরিবর্তন নাই, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এখানে যে মেইন ভার্বটা থাকবে যদি এইরকম থাকে, হ্যাঁ, যে তাহলে মেইন যে ভার্বটা থাকবে, এই যে ধরো এখানে মেইন ভার্ব হচ্ছে ডু, এই জায়গায় মেইন ভার্ব কি ডু, এরপরে হচ্ছে এই যেখানে হচ্ছে গো, এরপরে হচ্ছে এখানে হচ্ছে গো। হ্যাঁ, যখন তুমি এইটাকে ন্যারেশনে ইনপুট দিবা তখন এগুলোর পূর্বে জাস্ট তুমি একটা টু বসাবা, এগুলোর পূর্বে জাস্ট একটা কি বসাবা, টু বসাবা, তাহলেই কিন্তু তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের যে ন্যারেশনটা, এই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা কিন্তু হয়ে যাবে। খুব ইজি না? আচ্ছা চলো আমরা একটু এটার যে সমাধানটা আছে সেই সমাধানটা দেখি। তাহলে আমরা কি দেখলাম, রাব্বি সেড টু মি, রাব্বি আমাকে বললো ডোন্ট রান, আমাকে হচ্ছে এখানে একটা অর্ডার দিল, ঠিক আছে, আচ্ছা অর্ডার দিল এবং হচ্ছে এটা নেগেটিভ ভাবে বললো। ওকে, তাহলে এই যে দেখো ফরবেট, ফরবেট মানে কি নিষেধ করা, তাহলে ফরবেট মানে ইটসেলফ হচ্ছে তোমার নিষেধ করা। তাহলে দেখো তো এই যে নিষেধ করা যে বললো, এই নিষেধ করা এর ভিতরেই তোমার নেগেটিভিটি চলে আসলো না? অবশ্যই চলে আসলো। এরপরে আবারও যদি আমি এখানে নট দেই, তাহলে এক তো ফরবিট মানে হচ্ছে নিষেধ করা, এরপরে আবারও বললো নট, তার মানে এখানে ডাবল নেগেটিভ চলে আসলো। তো ডাবল নেগেটিভ যদি চলে আসে তাহলে আমরা সেটাকে কি বলি, সেটাকে কিন্তু আমরা হচ্ছে এই যে রিডান্ডেন্সি বলি, সেটাকে আমরা কি বলি, রিডান্ডেন্সি বলি বা বাহুল্য দোষ। সো আমাদের এ নাম্বার যেটা আছে এই নাম্বারটা এখানে হচ্ছে না। বি নাম্বারটা দেখি, রাব্বি প্রহিবিটেড মি, প্রহিবিটেড মানে কি নিষেধ করা। ওকে, প্রহিবিটেড মি আমাকে নিষেধ করলো টু রান, এই যে রান হচ্ছে এখানে ভার্ব, তাহলে এখানে দেখো ডোন্ট রান, এখানে রানটা কি ভার্ব, তাহলে আমরা কি দেখলাম এর পূর্বে আমাদের কি বসাতে হবে, টু বসাতে হবে, আমরা একটু আগে দেখে আসলাম। আচ্ছা
তাহলে এই জায়গাতে প্রোহিবিটেড এই রান হচ্ছে ভার্ব এবং ভার্বের পরে এখানে টু আছে এবং তার পূর্বে তোমার এখানে কিন্তু প্রোহিবিটেড অর্থাৎ নিষেধ, সাজেস্টেড, অর্ডার এগুলো না দিয়ে ডিরেক্ট হচ্ছে এখানে প্রোহিবিটেড দিয়েছে, নিষেধ করা। তো এটা হতে পারে ইন দা হলওয়ে। আচ্ছা, আমরা আপাতত এখানে কোনো রকম ঝামেলা আমরা দেখতেছি না। আচ্ছা, সি নাম্বারটা আমরা দেখি, রাব্বি টোল্ড মি। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম না যে এখানে এমন কিছু থাকতে হবে যেখানে আদেশ, নিষেধ, উপদেশ, হ্যাঁ, তারপর হচ্ছে পরামর্শ, এই টাইপের কিছু একটা থাকতে হবে। বাট টোল্ড মিতে কি এগুলো যায় বলো তো? টোল্ড মিতে কিন্তু এগুলো মানে হবে এটা, কিন্তু কম্পারেটিভলি এই জায়গায় তোমার যেহেতু প্রোহিবিটেড আছে, সো এটা কিন্তু তোমার হচ্ছে আর সেরকম ভাবে কিন্তু তোমার যাচ্ছে না, সো এইটা তোমার কিন্তু সেভাবে হচ্ছে না। আর ডি নাম্বারটা নান অফ দ্য অ্যাবভ, এটাও কিন্তু হচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি, রাব্বি প্রোহিবিটেড মি টু রান ইন দা হলওয়ে। ঠিক আছে, রাব্বি প্রোহিবিটেড মি টু রান ইন দা হলওয়ে। আই হোপ তোমরা 2 নাম্বারটাও কিন্তু বুঝতে পারলা এবং আমরা এর মধ্যেই কিন্তু আমরা অনেক কিছুই শিখে ফেললাম। এরপরে 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা তোমাদের দেওয়া হয়েছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস থেকে, অর্থাৎ ভয়েস যে টপিকটা আছে, ঠিক আছে, ভয়েস, এই যে ভয়েস টপিকটা। আচ্ছা, তোমাদের এই যে আমি প্রত্যেকটা টপিক পড়াচ্ছি না, এই প্রত্যেকটা টপিকেই তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এক একটা সাজেশন, তোমাদের প্রত্যেকটা টপিকে হচ্ছে এক একটা সাজেশন। আচ্ছা, সাজেশনগুলো সবার শেষে আমি তোমাদেরকে আবার রিক্যাপ করে দেবো। তাহলে এটা কিন্তু আমরা দেখলাম ভয়েস থেকে তোমাদের প্রশ্নটা কিন্তু এমনটা থাকতে পারে। আচ্ছা, এবার ভয়েস সম্পর্কে তোমাদেরকে আমি কিছু কথা বলি। ভয়েস সম্পর্কে তোমাদেরকে যদি আমি কিছু কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ভয়েস যখন করবা, ভয়েস করার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবা, মাত্র 5টা স্টেপ ফলো করে তোমরা কিন্তু ভয়েসকে শেষ করতে পারো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা ওইভাবে না যাই, আমরা হচ্ছে ডিরেক্ট তোমাদের প্রশ্ন সলভ করতে যাই, ওইটা বেসিক পড়তে গেলে অনেক ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, এইখানে দেখো, তোমাদের তো পরবর্তীতে আবার হচ্ছে আমাদের 6টা ক্লাস আছে, আমি ইংলিশ তোমাদের জন্য 2টা ক্লাস নেব। ঠিক আছে, তো সেই 2টা ক্লাস আমাদের একদম মহা ম্যারাথন হবে। ঠিক আছে, সেখানে আমরা পুরো গ্রামারটাকে আমরা হচ্ছে আবার একটা রিভিশন দেবো ইনশাল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে চান্স পেতেই হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ড্রিম দেখো, ঢাকার মধ্যে থাকার চিন্তা করো, তো আমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে পড়তেছি, তো তোমরা যারা টপার হবা, ঠিক আছে, বা টপ মোস্ট পজিশনে থাকবা, ইনশাল্লাহ আমার ডিপার্টমেন্টে তোমরা আসবা, তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, চা খাবো, একসাথে আড্ডা দেবো। হ্যাঁ, তো ভার্সিটিতে আসলে ভার্সিটির এনভায়রনমেন্টটা অনেক ভালো কিন্তু, এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় করে বিশেষ করে এখানে কোনো র্যাগিং নাই, এখানে ক্যাম্পাসটা যেহেতু ছোট, সেইখানে প্রত্যেকটা সিনিয়র জুনিয়রের ভিতরে অন্যরকম একটা বন্ডিং সৃষ্টি হয়, এখানে ভালোবাসা, ভ্রাতৃত্ব অসাধারণ, অর্থাৎ সিনিয়র অসাধারণ ভালো, এবং তোমাদের সিনিয়র তো আলটিমেটলি আমিই হব। সো তোমরা যারা জগন্নাথে আসবে, তোমরা কিন্তু তোমাদের কোনো রকম চিন্তা ভাবনা থাকবে না, তোমরা একদম রিল্যাক্সে, কারণ তোমরা আদিল ভাইয়ার কাছে পড়াশোনা করতেছো। হ্যাঁ, আমি তোমাদের পাশে কিন্তু একদম সেফ গার্ড হিসেবে তোমাদের জন্য কিন্তু আমি অলওয়েজ কিন্তু থাকবো। তো তোমরা কারা কারা তোমরা ইচ্ছা দেখতেছো, স্বপ্ন দেখতেছো জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের তোমরা বি ইউনিটে একটা সিট নিশ্চিত করবো, অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাতে পারো। তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি চেক করবো। ওকে, এবং এখনো যারা সাবস্ক্রাইব করো নাই, জলদি ঝটপট তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা দেখো যে চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাক্টিভ যে ফর্মটা আছে, সেই অ্যাক্টিভ ফর্মটা তোমাদেরকে বের করতে বলছে। মাচ টাইম হ্যাজ বিন ওয়েস্টেড। ঠিক আছে, অর্থাৎ অনেক সময় হ্যাজ বিন ওয়েস্টেড, অনেকগুলো সময় কি হয়েছে বলতো, নষ্ট হয়েছে। এখন এটা অলরেডি প্যাসিভে আছে। হ্যাঁ, কারণ এই যে হ্যাজ বিন হচ্ছে তোমার হেল্পিং ভার্ব, এবং এটা হচ্ছে কি ভার্ব 3। তাহলে হেল্পিং ভার্ব এবং হচ্ছে এর পূর্বে ভার্ব 3, এর পূর্বে হেল্পিং ভার্ব থাকলে সেটাই কিন্তু তোমার কি বলো বলতো, সেটাই হচ্ছে তোমার মানে প্যাসিভ ভয়েস। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা একটু করার চেষ্টা করি। তাহলে এটা কি হবে বলতো, ইউ ওয়েস্টেড। এইখানে তোমাদেরকে আমি একটা টেকনিক শেখাই, যে কোনো টেন্স থেকে যখন তোমরা হচ্ছে একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবে, তখন কিন্তু মোটামুটি যেই টেন্সে আছে তার পরবর্তী টেন্সের হেল্পিং ভার্বটা কিন্তু বসায়। তাহলে এটা কোন টেন্স বলতো, এটা হচ্ছে হ্যাজ বিন ওয়েস্টেড। তাহলে এটা হচ্ছে পাস্ট মানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, রাইট? এটা হচ্ছে এই বিনটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর হেল্পিং ভার্ব। তার মানে এটা পরবর্তী টেন্সের, তাহলে তার আগের টেন্স কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে 100% তোমার যে অ্যাক্টিভ ভয়েসটা ছিল, সেই অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্সে ছিল? অ্যাক্টিভ ভয়েসটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে ছিল। তাহলে দেখি প্রেজেন্ট পারফেক্ট কোথায়। এটা হচ্ছে ইউ ওয়াস্টেড মাচ টাইম, ওয়েস্টেড মাচ টাইম। এটা হচ্ছে তোমার কি বলতো, ভার্ব 2, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট থেকে। সো এটা কিন্তু হচ্ছে না। ইউ আর ওয়েস্টেড মাচ টাইম। আচ্ছা, এটাই তো তোমার অলরেডি তোমার প্যাসিভ করে ফেলছে, তো এটা তো হচ্ছে না, এটা অ্যাক্টিভ না। এই যে ইউ হ্যাভ ওয়েস্টেড মেনি টাইম। আচ্ছা, আমরা জানি এই যে টাইম হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। টাইম কি আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় কি বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় কিন্তু তোমার এই যে মাছ বসে। আনকাউন্টেবলের পূর্বে সবসময় মাছ বসে, এবং মেনি, এই মেনি কিন্তু সবসময় কোথায় বসে? মেনি কিন্তু হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেমন তুমি বলতেই পারো যে এই যে ধরো মেনি, এই যে পিপল, ঠিক আছে, এই যে PEOPLE, মেনি পিপল। ঠিক আছে, তো এই পিপল এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন, এই জন্য তার পূর্বে তুমি মেনি বসাতে পারো। বাট তুমি টাইম, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তার পূর্বে তুমি মেনি বসাতে পারো না।
অনুরূপভাবে ধরো এই যে মেনি, হ্যাঁ মেনি তুমি ফার্নিচার বলতে পারো না, ঠিক আছে, এই যে ফার্নিচার, ফার্নিচার বলতে পারো না, তাহলে তোমাকে কি বলতে হবে? অবশ্যই তোমাকে এখানে বলতে হবে যে মাচ ফার্নিচার, MUCH, মাচ ফার্নিচার, ঠিক আছে। তাহলে যে আনকাউন্টেবল নাউন গুলো আছে, ঠিক আছে, আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় মাচ বসবে, এবং যেগুলো কাউন্টেবল নাউনের পূর্বে তুমি মেনি বসাতে পারো। ওকে, আচ্ছা, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হলো? সঠিক অ্যান্সার হচ্ছে এই যে ডি নাম্বারটা, ঠিক আছে, ইউ হ্যাভ ওয়েস্টেড মাচ টাইম। এরপরে ওকে, এরপরে আমরা আরো একটা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস আমরা এখানে দেখতে পারতেছি। ভয়েস থেকে এখানে একটা কি এসেছে, প্রশ্ন হয়েছে। ওকে, তাহলে এখানে দেখো এখানে কি বলতেছে, বলতেছে যে হিজ পারফরম্যান্স সারপ্রাইজড মি, ঠিক আছে। এখানে তোমাদেরকে কি করতে বলতেছে? এটাকে তোমার প্যাসিভ করতে বলতেছে। এখানে আমি তোমাদেরকে একটু প্যাসিভ করার সিস্টেমটা বলবো। তোমরা কয়েকটা জিনিস খেয়াল করো, এখানে সাবজেক্ট কোনটা আমাকে বলবা যে ভাইয়া এই যে হিজ পারফরম্যান্স হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে কি এই যে মি, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, সাবজেক্ট এবং অবজেক্ট তুমি বের করতে পেরেছো। এরপরে কাজ কি, এটা কোন টেন্সে আছে? তাহলে এটা কোন টেন্সে আছে বলবা যে হিজ পারফরম্যান্স সাবজেক্ট, এখানে সারপ্রাইজড এখানে ইডি যুক্ত হয়েছে। তো যেহেতু ইডি যুক্ত হয়েছে তার মানে এটা হচ্ছে ভার্ব টু, এবং এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট, রাইট, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এই টেন্সটা হচ্ছে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, ঠিক আছে। তাহলে তোমরা এখন যেটা করবা, তোমরা এইটাকে যখন তোমরা প্যাসিভ করবা, প্যাসিভ করার তোমার পদ্ধতি হচ্ছে যে অবজেক্টটা সাবজেক্টে চলে যাবে, তাহলে এখানে আইটা শুরুতে চলে আসবে, এবং মানে অর্থাৎ মিটা সাবজেক্ট পজিশনে আই হয়ে যাবে, এবং হিজ পারফরম্যান্স কোথায় চলে যাবে? হিজ পারফরম্যান্স এটা হচ্ছে শেষে চলে যাবে অবজেক্ট হিসেবে, হিজ পারফরম্যান্স, ঠিক আছে, হিজ পারফরম্যান্স শেষে চলে যাবে। এরপর তোমার কাজ হচ্ছে এটা যে টেন্স আছে তার পরবর্তী টেন্সের হেল্পিং ভার্বকে বসানো সাবজেক্ট অনুযায়ী। তাহলে এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিট আছে, তার পরবর্তী টেন্স কি? পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর হেল্পিং ভার্ব কি ভাইয়া? বলবা ওয়াস, ওয়্যার, হ্যাঁ ওয়াস, ওয়্যার। তাহলে আই এর সাথে কি যায়? আই এর সাথে তোমার ওয়াস যায় নাকি আই ওয়্যার যায়? অবশ্যই আই ওয়াস যায়, রাইট, আই ওয়াস যায়, হ্যাঁ। এরপরে যে ভার্বটা থাকবে সে ভার্বের ভার্ব 3 বসাবা। তাহলে এখানে সারপ্রাইজড আছে, কি বসাবা? এটার ভার্ব 3 ও কি? সারপ্রাইজড, ঠিক আছে। এখন এরপরে কি বসাবা? এরপরে ম্যাক্সিমাম, মোস্ট অফ দ্য টাইম তোমার কি হবে বলো তো? মোস্ট অফ দ্য টাইম তোমার এরপরে বাই বসবে। কিন্তু কিছু কিছু ভার্ব আছে স্পেসিফিক, যেই ভার্বগুলোর পরে স্পেসিফিক ফিক্সড প্রিপোজিশন বসে, যেমন এই যে সারপ্রাইজড এর সাথে তোমার অ্যাট বসে, সারপ্রাইজড এর সাথে অ্যাট বসে। অনুরূপভাবে এই যে অ্যানয়েড, ঠিক আছে, অ্যানয়েড এরপরে অ্যাট বসে। তারপরে হচ্ছে ধরো এই যে নো এরপরে কি বসবে বলো তো? নো এরপরে তোমার টু বসবে, নো এরপরে কি বসবে? নো এরপরে তোমার টু বসবে। এই যে স্পেসিফিক কিছু ভার্বগুলো আছে যেগুলোর পরে তোমার স্পেসিফিক ফিক্সড কিছু প্রিপোজিশন, সেই ফিক্সড প্রিপোজিশন গুলো বাদে। তাহলে কি হলো? আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ পারফরম্যান্স। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? এই যে এটা, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ পারফরম্যান্স। বাকিগুলো কিন্তু এখানে সঠিক অ্যান্সার না। ওকে, এরপরে 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা বলতেছে যে চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ তোমার এইখানে আরেকটা টপিক পেলাম, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিম্পল, কমপ্লেক্স এবং হচ্ছে তোমার কম্পাউন্ড, ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসটা কিন্তু অনেক বেশি তোমাদের গুরুত্বপূর্ণ। তাহলে এইটা তোমরা কিভাবে মনে রাখবা? আমি যদি তোমাদের এট আ গ্লান্সে একটু আলোচনা করি যে এই তিনটাকে তোমরা কিভাবে ইন্ডিকেট করতে পারো একদম সহজে, ঠিক আছে। যেটা সিম্পল সেন্টেন্স সেইখানে তোমার মাত্র একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ফাইনাইট ভার্ব থাকবে একটা, ফাইনাইট ভার্ব থাকবে একটা। এবং সেকেন্ড আরেকটা যে কন্ডিশন, ঠিক আছে, সেটা হচ্ছে একটা মাত্র ক্লাউজ, একটি মাত্র ক্লাউজ, একটি মাত্র ক্লাউজ। এরপরে আসো তোমার কমপ্লেক্স যে সেন্টেন্সটা হবে, কমপ্লেক্স, ঠিক আছে, কমপ্লেক্স। এই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে তোমার ফাইনাইট ভার্ব একাধিক থাকবে, ফাইনাইট ভার্ব একাধিক থাকবে, ঠিক আছে, ফাইনাইট ভার্ব একাধিক থাকবে। এবং ক্লাউজ এটাও একাধিক থাকবে, ক্লাউজ এটাও একাধিক থাকবে, ক্লাউজ এটাও একাধিক থাকবে। এবং এখানে ক্লাউজ মার্কার থাকবে, ক্লাউজ মার্কার বা কনজাংশন বলি, ঠিক আছে, না কনজাংশন না, ক্লাউজ মার্কার, ক্লাউজ মার্কার, ঠিক আছে, ক্লাউজ মার্কার থাকবে, হ্যাঁ, ক্লাউজ মার্কার থাকবে। এবং আরেকটা কন্ডিশনের কথা যদি বলিস তাহলে সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট
ডিপেন্ডেন্ট ক্লাউজ এবং মানে একটা ডিপেন্ডেন্ট ক্লাউজ থাকবে এবং একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ থাকবে, একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ থাকবে, একাধিক বা প্লাস প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ, সরি মানে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ থাকবে, সরি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ আর একাধিক ডিপেন্ডেন্ট ক্লাউজ, একাধিক ডিপেন্ডেন্ট ক্লাউজ। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ, ডিপেন্ডেন্ট ক্লাউজ, ক্লাউজ মার্কার, তারপরে আছে হাবিজাবি, এগুলো যেগুলো বলতেছি এগুলো তোমাদের আমাদের যে ম্যারাথন মহাম্যারাথন ক্লাসটা আমাদের নেক্সট ক্লাসে হবে। হ্যাঁ, কালকে তোমাদের বাংলা ক্লাস হবে, এর পরের দিন হচ্ছে আমার ইংলিশ ম্যারাথন হবে। তো ইংলিশ ম্যারাথনে আমি তোমাদের এই বিষয়গুলো আরো একদম চুলচারা বিশ্লেষণ করে বলবো। আচ্ছা, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে আসো কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্সটা অনেক বেশি ইজি। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এইখানেও তোমার একাধিক কি থাকবে বলতো? একাধিক হচ্ছে ক্লাউজ থাকবে, একাধিক ক্লাউজ থাকবে, একাধিক ক্লাউজ থাকবে এবং এখানে ফ্যান ভয়েস থাকবে। অবশ্যই তোমরা আমার ক্লাস যারা করো, হ্যাঁ, আমি কিন্তু তোমাদের এই ফ্যান ভয়েস সম্পর্কে কিন্তু বিস্তারিত কিন্তু ধারণা দিয়েছি। এফ তে হচ্ছে ফর, এ তে হচ্ছে অ্যান্ড, এন তে নর, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এস তে হচ্ছে সো। হ্যাঁ, এইটা দেখে তোমরা প্রাথমিকভাবে প্রাইমারিলি কিন্তু তোমরা একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে তোমরা কিন্তু চিনতে পারো। আরেকটা বিষয় হচ্ছে কমা। এই কমা এটাও কিন্তু তোমার হচ্ছে এ এর মতো কাজ করতে পারে, কমা এটাও কিন্তু এ এর মতো কাজ করতে পারে। গট ইট? আচ্ছা, এরপরে দেখো তাহলে এইখানে যে দ্য বয় ওয়াজ ডিলিজেন্ট, এটা একটা তোমার, এই যে দ্য বয় হচ্ছে সাবজেক্ট এবং এই ওয়াজ হচ্ছে ভার্ব এবং ডিলিজেন্ট হচ্ছে তোমার এখানে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এই জায়গায় এটা কিন্তু একটা ক্লাউজ হয়ে গেল। সো দ্য টিচার প্রাইজড হিম, সো দ্য টিচার প্রাইজড হিম, টিচার তাকে হচ্ছে তোমার কি করলো? প্রাইজড করলো বা হচ্ছে প্রশংসা করলো। তাহলে এখানে সো পাইলাম আমরা, ফ্যান বয়েসের এখানে কি পাইলাম? সো পাইলাম। তাহলে সো হচ্ছে এখানে মাঝখানে একটা কানেক্টর হিসেবে তোমার কাজ করতেছে, কনজাংশন হিসেবে কাজ করতেছে, দুইটা ক্লাউজ। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন এইটাকে তোমার সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তো সিম্পল সেন্টেন্সে আমাদের কি শর্ত? এখানে একটা মাত্র ক্লাউজ থাকবে। তাহলে দেখি আমরা, দা বয় এটা হচ্ছে তোমার সাবজেক্ট, হ্যাঁ, ওয়াজ ডিলিজেন্ট, ঠিক আছে। এরপরে অ্যাজ দ্য টিচার প্রাইজড হিম, তাহলে দেখো তো এখানে একটা ভার্ব, আবার এখানে আরো একটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব হইলো না, এবং মাঝখানে একটা তোমার কনজাংশনও কিন্তু আছে। সো আমাদের এটা কিন্তু আর সিম্পল সেন্টেন্স থাকলো না। তারপরে দ্য টিচার প্রাইজড, আচ্ছা এখানে একটা ভার্ব পাইলাম, দ্য বয় ফর হিজ ডিলিজেন্ট, ওকে, এখানে কিন্তু একটা মাত্র ভার্ব আছে এবং একটা মাত্র সাবজেক্ট আছে, এটা হতে পারে। এরপর একটা দেখি আমরা, দ্য টিচার প্রাইজড, এটা একটা ভার্ব আমরা পাইলাম, দ্য বয় ফর হিজ ডিলিজেন্স। আচ্ছা, এখানে পার্থক্যটা কোথায়? দেখো এইখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই যে ডিলিজেন্ট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ডিলিজেন্ট কি বলতো? ডিলিজেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর ডিলিজেন্স কি? ডিলিজেন্স হচ্ছে একটা নাউন, ডিলিজেন্স হচ্ছে একটা নাউন। এখন এই যে হিজ, এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, হিজ এটা একটা কি বলতো? এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। হিজ এটা একটা কি বলতো? পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন এর পরে যদি তোমার অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? অ্যাডজেক্টিভের পরে কি বসে ভাইয়া? পুরা অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসে। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন হয়, তাহলে এইখানে তো এই যে হিজ এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এখানে নাউন হওয়ার কথা, কিন্তু ডিলিজেন্ট যদি হয় তাহলে ডিলিজেন্ট কি নাউন? নো, ডিলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমাদের এখানে বি নাম্বার যেটা আছে, বি নাম্বারটাও কিন্তু হবে না। এরপরে সি নাম্বারটা আমাদের হতে পারে। এখন পর্যন্ত দেখি, দ্য বয় ইজ প্রাইজড, ওকে, এখানে একটা আমরা ভার্ব দেখতে পারতেছি, এই যে ইজ প্রাইজড, এটা একটা ভার্ব দেখতে পারতেছি আমরা। আচ্ছা, বাই দ্য টিচার ফর হিজ ডিলিজেন্স, আচ্ছা এখানে একদম প্যাসিভ করে দিয়েছে, দ্য বয় ওয়াজ ডিলিজেন্ট সো দ্য টিচার প্রাইজড হিম, যে তো এখানে বলতেছে দ্য বয় ইজ প্রাইজড বাই দ্য টিচার ফর হিজ ডিলিজেন্স, তারপরে দ্য টিচার প্রাইজড দ্য বয়, ঠিক আছে, দ্য ফর হিজ ডিলিজেন্স। এখন এই দুইটার ভিতরে তোমরা কোনটা নিবা? কারণ একটা হচ্ছে প্যাসিভ সেন্স থেকে বলছে, আর একটা হচ্ছে তোমার মানে কি সেন্স থেকে বলছে? একটা প্যাসিভ সেন্স থেকে বলেছে, আর একটা হচ্ছে তোমার অ্যাক্টিভ সেন্স থেকে বলেছে। তো এখন দেখতে হবে আমাদের এই যে টেন্সটা আছে, এই টেন্সটা এটা কি আসলে প্যাসিভ সেন্সে আছে নাকি হচ্ছে তোমার অ্যাক্টিভ সেন্সে আছে? আমরা দেখতেছি এখানে কিন্তু তোমার এই যে দ্য টিচার প্রেজড হিম, এটা কিন্তু তোমার অ্যাক্টিভ সেন্সে আছে। সো আমাদের এখানে কিন্তু তোমাদের প্যাসিভ সেন্সে নেওয়ার কিন্তু দরকার হয় না। তাহলে আমরা এটাই নিতে পারি যে দ্য টিচার প্রেজড দ্য বয়, ঠিক আছে, ছেলেটাকে হচ্ছে সে প্রাইজড করলো, প্রশংসা করলো, ফর হিজ ডিলিজেন্স, তার যে ডিলিজেন্স আছে তার ডিলিজেন্সের জন্য। হ্যাঁ, দ্য বয় ইজ প্রাইজড বাই দ্য টিচার, তো এটা আমাদের কিন্তু আর হচ্ছে তোমার সেরকম আর দরকার হয় না। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সি, আমরা কিন্তু সি নাম্বারটাকে এখানে হচ্ছে নিতে পারি। ওকে, তোমরা কি পারছো বলো তো? আচ্ছা, এরপরে নেক্সট আমরা আরেকটা দেখতেছি, একটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়েছে। হ্যাঁ, না, চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, এই সেন্টেন্সটাকে তোমার কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে বলতেছে। কি বলতেছে? ইউ শুড নট বি আ borrower or লেন্ডার, ঠিক আছে, অর্থাৎ তোমার
বড়োয়ার এবং হচ্ছে তোমার লেন্ডার। হ্যাঁ, বড়োয়ার বলতে ঋণ দাতা এবং হচ্ছে ঋণ গ্রহীতা হওয়া উচিত নয়। হ্যাঁ, তাহলে এখানে হওয়া উচিত নয় বলতেছে, রাইট? তো এখন এইটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করে আমাদের কয়টা লাগবে ক্লাউজ? দুইটা ক্লাউজ লাগবে। মাঝখানে কি লাগবে? আমাদের ফ্যান বয়েস লাগবে। তাহলে দেখি ফ্যান বয়েস কোথায় আছে? এখানেও ফ্যান বয়েস, এখানেও ফ্যান বয়েস, এখানেও ফ্যান বয়েস আছে, এখানেও ফ্যান বয়েস আছে। সো আমাদের সবগুলোতে ফ্যান বয়েস আছে। তাহলে আমাদের অন্য জায়গায় কোনো মিস্টেক আছে কিনা দেখি। আচ্ছা, তাহলে এ বড়োয়ার এ লেন্ডার, ঠিক আছে, এ বড়োয়ার এ লেন্ডার, এ বড়োয়ার এ লেন্ডার। আচ্ছা, এ বড় লেন্ড। তাহলে দেখো এই জায়গায় তোমার কি আছে বলো তো? এই জায়গায় তোমার হচ্ছে তোমার কি আছে? এই জায়গায় তোমার কিন্তু হচ্ছে তোমার এটা কিন্তু তোমার নাউন আকারে আছে। তো এটাকে বলো ডু নট বড়ো অ্যান্ড লেন্ড। আচ্ছা, এখানে ডিরেক্ট কি করতেছে? নিষেধ করতেছে। ডিরেক্ট হচ্ছে নিষেধ করছে, অর্থাৎ তোমার নেওয়া উচিত নয়। তো এই জায়গায় কিন্তু আমরা দেখতেছি মোটামুটি হচ্ছে। তাহলে আগে এই নাম্বারটা দেখি, এই নাম্বার থেকে আসি যে ডু নট বি। আচ্ছা, ডোন্ট বি, ডু নট বি, ডু নট বি আ বড়োয়ার অ্যান্ড আ লেন্ডার। অর্থাৎ এটা কিন্তু তোমার কিন্তু হচ্ছে, ঠিক আছে, যে তুমি একজন বড়োয়ার হইও না এবং হচ্ছে লেন্ডারও হইও না। এখানেও তো কিন্তু তাই বলতেছে, নিষেধ করতেছে যে নেভার বি আ বড়োয়ার অ্যান্ড আ লেন্ডার। হ্যাঁ, অর্থাৎ নেভার বি আ লেন্ডার। এরপরে হচ্ছে নেইদার আ বড়োয়ার নর আ লেন্ডার বি। ঠিক আছে, তো আমরা যদি এই যে বাক্যের কনটেক্সটটা যেটা আছে, ঠিক আছে, এই বাক্যের কনটেক্সটে যদি আমরা দেখি তাহলে এই জায়গায় কিন্তু তোমার হচ্ছে এই যে সি নাম্বার যেটা আছে না, সি নাম্বারটা কিন্তু রাইট। এ বি এবং হচ্ছে ডি এই দুইটা কিন্তু তোমার রাইট হচ্ছে না, কারণ এখানে তোমার ফ্যান বয়েস এর আগে এবং পরে তোমার দুইটা কি লাগবে? ক্লাউজ লাগবে। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি, ঠিক আছে, এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সি নাম্বার যেটা আছে এই সি নাম্বারটা কিন্তু একটু মোর অ্যাপ্রোপ্রিয়েট এই জায়গায় কিন্তু মনে হচ্ছে যে নেদার আ বড়োয়ার নর আ লেন্ডার বি। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে সি। ওকে, আমার কাছে মনে হচ্ছে, বাট তোমাদের কাছে যদি ডিফারেন্ট অপিনিয়ন থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা জানাতে পারো, বিকজ এটা একটু কনফিউশন একটা প্রশ্ন এবং তোমাদের এই কনফিউশন যে প্রশ্নগুলো আছে এই কনফিউশনগুলো সৃষ্টি করার জন্যই মূলত তোমাদেরকে এই প্রশ্নগুলোর সাথে পরিচয় করে দেওয়া। তো তোমার এই প্রশ্ন সম্পর্কে তোমার কি অপিনিয়ন তুমি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা যে তোমার কাছে কোনটা মনে হয় এবং কেন মনে হয়। অবশ্যই তুমি এর পিছনে তোমার লজিক দিবা। আচ্ছা, ওকে, এরপরে উড ইউ মাইন্ড। আমাদের কিছু কিছু স্পেশাল ফ্রেজ আমরা পড়েছিলাম, যেমন ধরো আমরা পড়েছিলাম যে লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে বি ইউজড টু, বি ইউজড টু, এরপরে হচ্ছে আমরা আরো অনেকগুলো কিন্তু এরকম পড়েছিলাম, বি ইউজড টু, হ্যাঁ, তারপরে যে গেট গোট ইউজড টু, হ্যাঁ, তো তারপর ওর্ট, হ্যাঁ, তারপর হচ্ছে মাইন্ড, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এর পরবর্তী যে ভার্বটা আছে সেই ভার্বটা আমরা কি দিয়ে বসাই? ভার্বটা আমাদের আইএনজি ফর্ম হয়। তাহলে এখানে উড ইউ মাইন্ড আছে, এটা একটা পোলাইট এক্সপ্রেশন, রাইট? অর্থাৎ সবথেকে পোলাইট এক্সপ্রেশন হচ্ছে এইটা যে উড ইউ মাইন্ড। তাহলে উড ইউ মাইন্ড যেহেতু আছে তারপরে আমাদের কি বসবে বলতো? অবশ্যই ভার্ব প্লাস আইএনজি বসবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি আমরা বসাই তাহলে এই জায়গায় টু টেক, তারপরে হচ্ছে টেক, ফর টেকিং এবং হচ্ছে এটা হচ্ছে তোমার টেকিং। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার কিন্তু হবে এই যে ডি নাম্বারটা, তো উড ইউ মাইন্ড টেকিং সাম পেইন ফর মি, উড ইউ মাইন্ড টেকিং সাম পেইন ফর মি। সো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এইটা। এই প্রশ্নটা তোমরা কেউ ভুল করবে না, জাস্ট তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিলাম যে এই প্রশ্ন কিন্তু কখনোই ভুল করা যাবে না। এরপরে 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটাতে কি বলতেছে? 8 নাম্বারটাতে বলতেছে যে আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, এই সেন্টেন্সের স্ট্রাকচারটাকে তোমরা লক্ষ্য করো। দা প্রিন্সিপাল, তাহলে দা প্রিন্সিপাল কি? দা প্রিন্সিপাল হচ্ছে একটা সাবজেক্ট ডিক্লার্ড, এটা একটা কি ভার্ব বলতো? এটা একটা তোমার ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, কারণ এরপরে অবজেক্ট আছে। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের ভিতরে পার্থক্য কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন ভার্ব যেটার পরে কি থাকে বলতো? অবজেক্ট থাকে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব এরপরে কি থাকবে বলতো? এরপরে হচ্ছে তোমার অবজেক্ট লাগবে এবং অবজেক্ট ছাড়া সেই ট্রানজিটিভ ভার্বটা সম্পূর্ণ হতে পারে না। বাট ইনট্রানজিটিভ ভার্ব যেটা আছে, ইনট্রানজিটিভ ভার্ব যেটা আছে এরপরে যদি অবজেক্ট নাও থাকে, মানে এটার অবজেক্ট দরকারই হয় না। এটার কি হয় না বলতো? অবজেক্টের দরকারই হয় না। আই স্লিপ, অর্থাৎ এটা অবজেক্ট ধারণ করতে পারে না, আমি ঘুমাই। তাহলে এখানে আমার অবজেক্ট কিন্তু কোনো দরকার হচ্ছে না। তাহলে এখানে এই যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা আমরা বুঝলাম। তো এখানে ডিক্লার যেটা আছে, ডিক্লার মানে ঘোষণা দেওয়া। হোয়াট, কি ঘোষণা করবে? ঘোষণা করার জন্য তো কিছু একটা লাগবে, রাইট? তাহলে যেটা ঘোষণা করবে সেটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দা ইভেন্ট, এটা হচ্ছে একটা ডিক্লার দ্য ইভেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো? ডিক্লার্ড দ্য ইভেন্ট। তো দ্য ইভেন্ট এটা হচ্ছে একটা কি? দ্য ডিক্লার, এটা হচ্ছে তোমার একটা অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা অবজেক্ট, হ্যাঁ,
এখন ইভেন্ট এ সাকসেস, ইভেন্ট অফ আছে এখানে, ইভেন্ট অফ সাকসেস, এখানে ইভেন্ট অফ সাকসেস হবে, এখানে টাইপিং মিস্টেক। ওকে, তাহলে এইখানে সাবজেক্ট ভার্ব ট্রানজিটিভ এই পর্যন্ত ঠিক আছে। এখানে ইনট্রানজিটিভ বলেছে, সো এটা কিন্তু তোমার বাদ যাচ্ছে। এখানেও ভার্ব ট্রানজিটিভ দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে অবজেক্ট দিয়েছে, ইয়েস। এরপর আমাদের অবজেক্ট আছে, এই যে দা ইভেন্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট। তারপরে হচ্ছে এখানে অবজেক্ট, এখানে নাউন কমপ্লিমেন্ট দিয়েছে, এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়েছে। এখন আসো, নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হওয়ার জন্য আমাদের ভার্বটা কি হইতে হবে বলো তো? ভার্বটা অবশ্যই আমাদের লিঙ্কিং ভার্ব হতে হবে। আমাদের ভার্বটা কি হতে হবে? আমাদের ভার্বটা লিঙ্কিং ভার্ব হতে হবে। বাট ডিক্লার্ড যেটা আছে, ঠিক আছে, ডিক্লার্ড যে ভার্বটা আছে, এই ডিক্লার ভার্বটা কিন্তু তোমার একটা লিঙ্কিং ভার্ব না। লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে তোমাদের আমি পড়িয়েছিলাম যে আরএফএল এর ব্যাট, ঠিক আছে, রিমেইন, তারপরে হচ্ছে তোমার ফিল, স্মল, স্মেল, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই যে ভার্বগুলো আছে, ঠিক আছে, যেগুলোকে স্টেটিভ ভার্ব বলা হয়। তো এই যে লিঙ্কিং ভার্বগুলো আছে, এই লিঙ্কিং ভার্ব থাকলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই কমপ্লিমেন্টের বিষয়গুলো কিন্তু আসবে। তাহলে এরপর আমরা দেখতেছি যেহেতু এখানে তোমার কমপ্লিমেন্টের বিষয়গুলো আসতেছে না, কারণ লিঙ্কিং ভার্ব নাই। সো এখানে অফ যেহেতু একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের সাথে যুক্ত হয়ে যদি কোনো ফ্রেজ গঠিত হয় তখন কিন্তু সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ বলি। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ এই যে ডি, সাবজেক্ট ভার্ব ট্রানজিটিভ অবজেক্ট এবং হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে 9 নাম্বার অ্যান্সারটা করো। 9 নাম্বার অ্যান্সারটা করো, ক্লাসিফাই দ্য সেন্টেন্স। এখানে সেন্টেন্সটা কোন সেন্টেন্স এটা তোমাকে ক্লাসিফাই করতে বলতেছে। আই সাবজেক্ট, উইল এটা হচ্ছে হেল্পিং ভার্ব, অ্যারাইজ তোমার মেইন ভার্ব, অ্যান্ড এটা হচ্ছে তোমার ফ্যান বয়েসের, এখানে আমরা দেখেছি এটা হচ্ছে একটা তোমার কনজাংশন, হ্যাঁ। এরপর হচ্ছে গো, এটা আরেকটা ভার্ব। এরপর হচ্ছে নাও, এটা হচ্ছে সময় বোঝাচ্ছে, এই কারণে এটা কি বলতো, এটা একটা তোমার হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, ফর, এখানে একটা তোমার ফর অলওয়েজ, নাইট অ্যান্ড ডে আই হিয়ার। তাহলে ফর, এই ফর এটা কিন্তু তোমার একটা কনজাংশন হিসেবে কাজ করতেছে। ফর এখানে কি হিসেবে কাজ করতেছে? কনজাংশন হিসেবে কাজ করতেছে। অলওয়েজ নাইট অ্যান্ড ডে, নাইট অ্যান্ড ডে আই হিয়ার, এখানে আরেকটা সাবজেক্ট, আরেকটা হচ্ছে তোমার কি ভার্ব। তাহলে দেখো তো, এইখানে একটা আমরা সাবজেক্ট দেখলাম, ভার্ব দেখলাম, এরপরে আরো একটা ফাইনাল ভার্ব দেখলাম। তার মানে এইখানে একটা ভার্ব, তারপর হচ্ছে এই যে অ্যারাইজ, এখানে একটা ভার্ব, আবার এখানে হেয়ার, এখানে আরেকটা ভার্ব। তার মানে আমরা অনেকগুলো ভার্ব দেখতেছি এবং অনেকগুলো এখানে অ্যান্ড দ্বারা ফ্যান ভয়েস আমরা দেখতেছি। সো এটাকে আমরা কিন্তু অবশ্যই আমরা এটাকে কি বলবো বলতো? এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এটাকে আমরা কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স বলবো, কারণ ফ্যান ভয়েসের মাধ্যমে আমরা অনেকগুলো মানে ক্লাউজকে আমরা একত্রিত হতে এখানে দেখতে পারতেছি। এরপরে 10 নম্বরটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ডক্টর সাজেস্টেড পেশেন্ট টু টেক ভ্যাকেশন। আচ্ছা, এই দেখো, সাজেস্টেড যদি থাকে, এই সাজেস্ট ভার্বটা এমন, এই সাজেস্টেড যদি থাকে, তো সাজেস্টেড, তাহলে এখানে ভার্ব 2 প্লাস ভার্ব 1 হয়, ওকে, নো প্রবলেম। কিন্তু এই যে ভ্যাকেশন, এই ভ্যাকেশন একটা হচ্ছে কমন নাউন। ভ্যাকেশন একটা কি নাউন বলতো? একটা কমন নাউন। ভ্যাকেশন হচ্ছে তোমার কমন নাউন, কমন নাউন। তাহলে কমন নাউন যদি হয়, কমন নাউনকে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। হয় আমরা এর পূর্বে একটা ডিটারমাইনার যুক্ত করি, অথবা এর পূর্বে এটাকে আমরা হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহার করি। হয় এটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে, অথবা এর পূর্বে একটা ডিটারমাইনার যুক্ত করতে হবে। কিন্তু এর পূর্বে না এটাকে প্লুরাল রূপে ব্যবহার করছে, না এর পূর্বে কোনো রকম ডিটারমাইনার আছে। সো আমাদের এখানে এইটা কিন্তু তোমার ভুল। এখানে কারেক্ট সেন্টেন্স বের করতে বলছে, কারেক্ট সেন্টেন্স বের করতে বলছে। এরপর দেখো, হি লাইকস, সে পছন্দ করে, লিসেনিং টু মিউজিক, ওকে, মিউজিক সে পছন্দ করে, এট নাইট, এটা কিন্তু মোটামুটি ঠিকই আছে, এখানে কোনো ঝামেলা দেখতেছি না। উই হ্যাড গ্রেট টাইম। আচ্ছা, উই হ্যাড শুধু গ্রেট টাইম না, এখানে আমরা এই যে টাইম যদিও আনকাউন্টেবল, বাট এটা একটা এক্সপ্রেশন যে উই হ্যাড আ গ্রেট টাইম, উই হ্যাড আ গ্রেট টাইম, এটা দিস ইজ এক্সপ্রেশন। এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু তোমার গ্রামাটিক্যাল যে মিস্টেক সেটাকে কিন্তু আসলে ধরা হয় না। তাহলে এটা কিন্তু এই জন্য তোমার এটা হচ্ছে তোমার ভুল। এরপরে দেখো, লার্নিং দ্য ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, রাইট? তাহলে এটা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজের পূর্বে কি আর্টিকেল দা বসতে পারে? আর্টিকেল দা কিন্তু বসতে পারে না, আর্টিকেল দা বসতে পারে না। যেহেতু ল্যাঙ্গুয়েজের পূর্বে আর্টিকেল দা বসতে পারে না, সো আমাদের এখানে 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটাও কিন্তু এখানে ভুল। তাহলে এখানে সঠিক অ্যান্সার আমরা কোনটা পেলাম? সঠিক অ্যান্সার পেলাম আমরা এখানে বি নাম্বার। এরপরে 11 নাম্বার, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স। এখানে এই সেন্টেন্সটাতে এরর কোথায় আছে? আচ্ছা, একটু তোমরা সবাই পড়ো। হোয়েন ইউ কাম আফটার দ্য ক্লাস। আচ্ছা, আফটার ক্লাস this afternoon we discussed, আচ্ছা, the possibility of your writing. ওকে, দেখো এখানে প্রথম কথা হচ্ছে এখানে আফটার আছে, ঠিক আছে, এবং আফটার পূর্বে এখানে কাম আছে, এবং এই কামটা কোন টেন্স বলো তো? কামটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। সো এই জায়গাতে আমরা কি লিখতে হবে? এখানে আমাদের কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে না। আফটার পরে তাহলে তোমার হচ্ছে ফিউচার ইনডিফিনিট ব্যবহার করতে হবে। উইল ডিসকাস, এমনটা আমরা দিলে কিন্তু দিতে পারতাম, উইল ডিসকাস, ঠিক আছে, উইল ডিসকাস।
অথবা এই বাক্যটা কিন্তু এরকমও হতে পারতো যে এখানে কেম যদি থাকতো, এখানে যদি কেম থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে তোমার হ্যাড ডিসকাসড হইতো, আফটার পরে এবং বিফোরের আগে পাস্ট পারফেক্ট কিন্তু বসে। সো এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে এই যে বি, অর্থাৎ বি নাম্বার যে ডিসকাসড এটা কিন্তু তোমার ভুল আছে। এবং আরেকটা বিষয় যে ডিসকাসড এরপরে কিন্তু তোমার হচ্ছে ডিসকাস এর ভার্বের পরে কিন্তু তোমার হচ্ছে অ্যাবাউট, হ্যাঁ ডিসকাস এরপরে কিন্তু তোমার অ্যাবাউট কিন্তু কখনোই বসে না, এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। ডিসকাশন যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাবাউট বসাতে পারি, যে উই হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট দিস ম্যাটার, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি। বাট আমরা যখন এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করব, টেন্সে ব্যবহার করব, তখন এরপরে আমাদেরকে কোনোভাবেই অ্যাবাউট ব্যবহার করা যাবে না। ওকে, নেক্সট 12 নাম্বারটা কি বলতেছে? ক্লোজ চুজ দ্য রং সেন্টেন্স। এখানে ভুল সেন্টেন্স কোনটা সেটা বলতেছে। হি ওয়াজ অলওয়েজ আর উইং। আচ্ছা, এখানে অলওয়েজ আছে না, তাহলে অলওয়েজ যদি থাকে তাহলে আমরা কি জানি? অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এটা তো পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস হইলো, তাহলে এটা কিন্তু ভুল। হোয়াট আর ইউ ডুইং ফর দ্য লাস্ট 4 months? আচ্ছা, এই যে দেখো ফর ব্যবহার করছে, ফর ব্যবহার করছে, তো ফর এবং সিন্স ব্যবহার করলে আমরা কি জানি? সেখানে পাস্ট মানে ইট হ্যাজ বিন রেইনিং, আমরা ছোটবেলায় পড়েছি যে এটা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। এখানে ফর ব্যবহার করছে এবং এর দ্য লাস্ট 4 hours এখানে একটা তোমার ডিউরেশন অফ টাইম ব্যবহার করছে, ঠিক আছে? ডিউরেশন অফ টাইম ব্যবহার করছে, আবার ফর ব্যবহার করছে, আবার এখানে টেন্স ব্যবহার করছে। কোন টেন্স? টেন্স ব্যবহার করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো আমাদের এখানে যে এই বি নাম্বারটা, এই বি নাম্বারটাও কিন্তু এখানে হচ্ছে না। এরপরে সি নাম্বারটা দেখো, হোয়েন উইল ইউ write to him about your plan? আচ্ছা, he refused to comply with the rules. আচ্ছা, he refused, ওকে, he refused এরপরে তোমার টু বসাইতে হয় না, refused এটা এমন ভাব, এরপরে তোমার ভাব প্লাস আইএনজি বসাতে হয়, ঠিক আছে? অর্থাৎ এখানে এমনটা যদি হইতো যে complying the rules তাহলে কিন্তু ঠিক ছিল। বাট এখানে দেখো when will you write, কখন তুমি লিখবে to him, when you will write to him about your plan, ঠিক আছে? refuse to comply with him, তাহলে এখানে দেখো write to him about your plan, তো এখানে কিন্তু সি নাম্বারটা কিন্তু তোমার হচ্ছে মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু হচ্ছে। ওকে, আচ্ছা, যদি এখানে এই অ্যাবাউট জনিত যদি প্রিপোজিশনের যদি ভুল না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে সি নাম্বারটা কিন্তু রাইট। বাট আমার কাছে লিটল বিট কনফিউশন যে এখানে রাইটের পরে তোমার অ্যাবাউট বসে কিনা, ঠিক আছে? আমার এটা আসলে সেভাবে এখন মাথায় আসতেছে না। যদি এটা হচ্ছে তোমার ঠিকঠাক থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই যে ডি নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার হবে। বাট মোর প্রবাবলি এখানে তোমার অ্যাবাউট কিন্তু এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী কিন্তু ঠিকই আছে, যে হোয়েন উইল ইউ রাইট, এবং হোয়েন এটা হচ্ছে তোমার একটা ইন্টারোগেটিভ ডাব্লিউএস ওয়ার্ড এবং তার পূর্বে তোমার হেল্পিং ভার্ব আছে এবং এরপরে তোমার হচ্ছে সাবজেক্ট বসেছে, এরপরে তোমার ভার্ব বসেছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঝামেলা নাই। হোয়েন উইল ইউ রাইট টু হিম অ্যাবাউট ইউর প্ল্যান, তোমার প্ল্যান সম্পর্কে তাকে তুমি কখন জানাবে। এবং হি রিফিউজড কমপ্লেইং উইথ দ্য রুলস। ওকে, তাহলে আমরা 12 নম্বরটা জিনিসটা বুঝলাম। এরপরে আসো 13 নম্বর। 13 নম্বর কি বলতেছে? অলদো হি নেভার লার্নড। আচ্ছা, অলদো হি নেভার লার্নড, তাহলে এখানে দো অলদো এর রুলস এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এখানে কি আছে বলো তো? অলদো আছে, তাহলে অলদো এখানে হচ্ছে তোমার লার্নড, এটা হচ্ছে কোন টেন্স? এটা হচ্ছে ভার্ব টু যেহেতু আছে সেহেতু এটা হচ্ছে তোমার একটা পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, রিড হিজ এক্সেপশনাল মেমোরি অ্যান্ড ইনকুয়ারিং মাইন্ড ইভেন্চুয়ালি মেড হিম আ ভেরি। আচ্ছা, অলদো যদিও হি নেভার লার্ন টু রিড, সে শিখেনি, পড়াশোনা করতে শিখেনি, মানে শিখতে পারেনি, ঠিক আছে? হিজ এক্সেপশনাল মেমোরি, যদিও বা সে ভালো করে পড়াশোনা করেনি, যদিও বা সে ভালোভাবে পড়াশোনা করেনি, কিন্তু তার এই যে এক্সেপশনাল মেমোরি, ঠিক আছে, এই এক্সেপশনাল মেমোরি বা অন্যরকম গতানুগতিকের বাইরে গিয়ে যে তার এই যে এক্সেপশনাল মেমোরি অ্যান্ড ইনকুয়ারিং মাইন্ড, এবং অনেক চালাক চতুর যে এই মাইন্ড আছে, ইভেনচুয়ালি মেড হিম, মানে বরাবরই তাকে বানিয়ে তুলেছে আ ভেরি ডেডিকেটেড, তো না, কারণ সে তো হচ্ছে পড়াশোনাই করে না, সো ডেডিকেটেড হওয়ার তো প্রশ্নই আসে না। বেনেভোলেন্ট মানে দয়ালু, দয়ার সাথে তো এখানে পড়ার কোনো সম্পর্ক নাই। প্রাগমেটিক, প্রাগমেটিক কিন্তু না, প্রাগমেটিক মানে হচ্ছে তোমার চতুর্দর্শী, ওইরকম না। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার এই যে ইরোডিট বা হচ্ছে তোমার দক্ষ, তার যে এই যে ইনকোয়ারিং মাইন্ড এবং হচ্ছে তোমার এক্সেপশনাল মেমোরি, এটা তাকে এরোডেট বা হচ্ছে তোমার দক্ষ করে তাকে তুলেছে। এটা কিন্তু তোমার হচ্ছে কোন টপিক থেকে প্রশ্ন দিয়েছে? এটা হচ্ছে তোমার ভোক্যাব, ঠিক আছে? এটা কিন্তু তোমার ভোকাব থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো, ভোকাবুলারি থেকে প্রশ্নগুলো দিলেও কিন্তু তোমার হচ্ছে আদার্স যে অপশনগুলো আছে সেই অপশনের ভোকাব অর্থ যদি তুমি যদি জানা না থাকে তাহলে আলটিমেটলি তোমার কিন্তু সেরকম কোনো মানে ফায়দা হবে না। সো তোমাদেরকে একটু পড়াশোনার টেবিলে বসতে হবে, ঠিক আছে? অনেক সময় নষ্ট করেছো, সামনে
খুব কম সময় তাড়াতাড়ি বসতে হবে পড়াশোনার টেবিলে। এরপর 14 নম্বরটা দেখো, হিজ প্রপোজাল ওয়াজ, আচ্ছা এটাও তোমার হেল্পিং ভার্ব থেকে দিয়েছে। তার যে প্রপোজাল বা প্রস্তাবনাটা ওয়াজ ড্যাশ বাই দ্য কমিউনিটি, তাহলে এখানে যেহেতু বাই আছে সো এর পূর্বে তোমার কি বসবে বলো তো, ভার্ব 3 বসবে। তাহলে দেখো এখানে সব জায়গাতে কি আছে, ভার্ব 3 আছে, প্যান্ট, আচ্ছা ভার্ব 3 আছে। আচ্ছা, দ্য কমিটি বিকজ ইট ল্যাকড এডুকুয়েট এভিডেন্স। এডুকুয়েট মানে কি? এডুকুয়েট মানে হচ্ছে তোমার পর্যাপ্ত। এডুকুয়েট মানে কি? এডুকুয়েট মানে হচ্ছে তোমার পর্যাপ্ত। এডুকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, অর্থাৎ মানে এই কমিটি তার যে মানে এই ইয়াটা, তার যে হচ্ছে প্রপোজালটা, হ্যাঁ কমিটি তার প্রপোজালটাকে হচ্ছে কি করছে, কিছু একটা করছে, বিকজ ইট ল্যাকড এডুকুয়েট এভিডেন্স, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স বা পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য নাই। পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য যদি না থাকে তাহলে এটি কি করবে, হয় মুলতবি করবে বা বাতিল করবে। এখন দেখি স্ট্রিক্ট মানে বাতিল করা, মুলতবি করা, এটার কোনোটাই না। অথরাইজড মানে তো এখানে তো অথরাইজড হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে পর্যাপ্ত তথ্য উপাত্ত নাই। তারপরে প্যান্ট মানে হচ্ছে এটা কি কুক করছে, না ওইরকম না। এই যে অ্যাডজার্ন্ট, অ্যাডজার্ন্ট মানে কি মুলতবি করা, অর্থাৎ এই যে কমিটি তার প্রপোজালটাকে কি করছে বলতো, তার প্রপোজালটাকে মুলতবি করছে। এরপরে দেখো, ইউ মাইট হ্যাভ হ্যাড আ ওয়াইন্ড ফল, আচ্ছা এটা একটা তোমার কন্ডিশনাল থেকে দিয়েছে। এই কন্ডিশনাল থেকে তোমরা যদি প্রশ্ন না পারো তাহলে আমার থেকে দুঃখী আর কেউ হবে না, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই কন্ডিশনালটা এত ভালোভাবে পড়াইছি এবং এতবার পড়াইছি যে আমার কিন্তু স্পষ্ট মনে আছে যে আমি তোমাদেরকে এটা অনেকবার পড়াইছি। সো এটা তোমরা প্রত্যেকেই পারতে হবে। তাহলে দেখো, ইউ মাইট হ্যাভ, তাহলে উড কুড মাইট প্লাস ভার্ব হ্যাভ প্লাস ভার্ব 3 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে কোথায় আছে দেখো, ইফ ইউ হ্যাড অ্যান অপরচুনিটি, ওকে এই যে দেখো হ্যাড হচ্ছে তোমার এখানে প্রথম ভার্ব 3 এর হেল্পিং ভার্ব, হ্যাঁ প্রথমটা হচ্ছে হেল্পিং ভার্ব, পরেরটা হচ্ছে তোমার V3, এটা কিন্তু হতে পারে। হ্যাড অ্যান অপরচুনিটি, নো এটা তো পাস্ট ইনডেফিনিট হয়েছে, একটা হ্যাড আছে পাস্ট ইনডেফিনিট। হ্যাভ এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে, এটা তো শুরুতেই বাদ। তারপরে হ্যাডেন্ট হ্যাভ, এটা কিন্তু হবে না, হ্যাডেন্ট। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার এই যে এই নাম্বারটা, ইফ ইউ হ্যাড অ্যান অপরচুনিটি ইউ মাইট হ্যাভ হ্যাড আ ওয়াইন্ড ফল, ওকে। আচ্ছা, এরপরে 16 নাম্বারটা দেখো। 16 নাম্বার কি বলতেছে? 16 নাম্বার বলতেছে which of the following sentences uses round as adverb। এই যে রাউন্ড যেটা আছে, হ্যাঁ এই যে সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা কোন টপিক থেকে? সেম ওয়ার্ডস ডিফারেন্স পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ডস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে জগন্নাথে। আচ্ছা, তাহলে রাউন্ড এটাকে কোন মানে এটাকে কোন অ্যাডভার্ব হিসেবে আসলে ধরা হচ্ছে? দেখো, আ লার্জ ক্রাউড হ্যাড, আ লার্জ ক্রাউড এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, হ্যাড গেদার্ড এটা হচ্ছে তোমার ভার্ব, হ্যাঁ। রাউন্ড টু ওয়াচ, ঠিক আছে, রাউন্ড টু ওয়াচ, হ্যাঁ। অর্থাৎ আ লার্জ ক্রাউড অনেক লম্বা একটা ভিড়, বিশাল বড় একটা ভিড়, হ্যাড গেদার্ড তারা হচ্ছে মানে গ্যাদার করতেছে বা গ্যাদারিং করতেছে, একসাথে থাকতেছে। রাউন্ড দা টু ওয়াচ, হ্যাঁ কেন রাউন্ড টু ওয়াচ, ঠিক আছে। হোয়াই এখানে তোমার এইটাকে যদি তোমার এই যে গেদার করতেছে, গেদার করার কারণটা কি? গেদার করার কারণটা কি? হোয়াই তুমি বলবা রাউন্ড টু ওয়াচ, এক নজর দেখার জন্য। তাহলে এই জায়গায় কিন্তু হোয়াই দ্বারা প্রশ্ন করা হচ্ছে, এখানে কিন্তু আমাদের এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। বাকিগুলো দেখি, হিজ আইস এটা হচ্ছে তোমার কি সাবজেক্ট, এখানে রাউন্ডেড এটা হচ্ছে তোমার ভার্ব, উইথ অনার এটা হচ্ছে তোমার একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এরপরে দে সাবজেক্ট এবং ওয়্যার এটা হচ্ছে তোমার ভার্ব, হ্যাঁ। অল সিটিং, ওকে এটা হচ্ছে তোমার এই যে সিটিং, ওয়্যার হেল্পিং ভার্ব হওয়ার কারণে এখানে সিটিং হয়েছে, হ্যাঁ। দে অল ওয়্যার সিটিং, ওয়্যার তারা কোথায় বসে আছে? তারা বসে আছে হচ্ছে তোমার এই যে রাউন্ড দ্য টেবল, অর্থাৎ টেবিলের চারপাশে। এখানে আমরা কিন্তু এখানে হোয়ার দিয়ে প্রশ্ন করতেছি। এখন আমরা বেস্ট অনসারটা চুজ করব। দ্য ফ্রুট আর স্মল অ্যান্ড রাউন্ড, আচ্ছা এই ফ্রুটটা কেমন? দ্য ফ্রুট রাউন্ড, তাহলে এটা কিন্তু তোমার এটা এই রাউন্ডটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এই রাউন্ডটা কি হিসেবে কাজ করতেছে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। দেখো, আমাদের এখানে রাউন্ডকে আমরা দুই ভাগে দেখতে পারতেছি, একটা হচ্ছে তোমার চারটা সেন্টেন্সে দুইটাতে আমাদের ক্লিয়ার, একটা হচ্ছে ভার্ব হিসেবে আর একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে। এখন বাকি দুইটাতে এই জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে যে দে অল ওয়্যার অল সিটিং, তারা সবাই হচ্ছে বসে আছে। কোথায় বসে আছে? রাউন্ড দ্য টেবল, ঠিক আছে, টেবিলের পাশাপাশি। তাহলে এখানে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যান্সার পাচ্ছি। আর লার্জ ক্রাউড হ্যাড গেদার্ড, তারা হচ্ছে তোমার গেদার্ড করতেছে রাউন্ড দা রাউন্ড টু ওয়াচ, এক নজর দেখার জন্য, এক নজর দেখার জন্য। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে এইখানেও তো হোয়াই দ্বারা প্রশ্ন করা হচ্ছে, এখানে হোয়ার দ্বারা প্রশ্ন করা হচ্ছে, তাহলে আমরা কোনটাকে অ্যান্সার হিসেবে নেব? গট ইট? আমি তোমাদেরকে চিন্তা করতে শেখাচ্ছি যে কোনটা এখন তোমরা নিবা, হ্যাঁ। তো দেখো যে ভার্বকে একটু প্রশ্ন করে, এখানে ভার্ব কোনটা? এখানে হ্যাড গেদার্ড, ঠিক আছে, অর্থাৎ গেদার মানে কি
গেদার্ড মানে হচ্ছে তোমার পাওয়া, ঠিক আছে, চাওয়া। তারা কি চায়, এখানে কিন্তু হোয়াই দ্বারা প্রশ্নটা কিন্তু বাংলায় করা হচ্ছে, বাট যদি তুমি একটু ইন ডেপথে গিয়ে প্রশ্ন করো তাহলে এখানে কিন্তু মূলত হোয়াট দিয়ে প্রশ্ন করতে হচ্ছে। অর্থাৎ তারা কি গেদার করতেছে, তারা গেদার করতেছে রাউন্ড টু ওয়াচ, এক নজর দেখা, এক নজর দেখা। এই এক নজর দেখাটাকেই তারা হচ্ছে কামনা করতেছে, এক নজর দেখাটাকেই তারা হচ্ছে কি করতেছে, এটাকেই তারা হচ্ছে তাদের যে মানে সাফল্য, এই সাফল্যটা তারা হিসেবে গ্রহণ করতেছে। সো আমাদের এখানে এ নাম্বারটা কিন্তু এখানে সঠিক অ্যান্সার হচ্ছে না। এ নাম্বারটা এখানে রাউন্ড হ্যাঁ নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, বাট এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে কোন নাম্বারটা, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে তোমার সি নাম্বারটা। হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সি। নেক্সট 17 নাম্বার, ইউ মে কাম উইথ আস অনলি কিপ ইয়োর ডিস্টেন্স। এখানে অনলিটা কি, তাহলে দেখো ইউ একটা সাবজেক্ট, মে কাম এটা হচ্ছে তোমার ভার্ব, উইথ আস প্রিপোজিশনাল ফ্রেজ, কিপ ভার্ব, ইয়োর ডিস্টেন্স এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে তোমার অবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এইদিকে একটা ক্লাউজ, এইদিকে একটা ক্লাউজ, মাঝখানে যে অনলিটা আছে, মাঝখানে অনলিটা একটা তোমার কি হিসেবে কাজ করতেছে, কনজাংশন হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এই যে সি নাম্বার, অনলি একটা কনজাংশন। এরপরে 18 নাম্বার, দ্য প্রিন্টার হ্যাজ জ্যাম্পড দিস আফটারনুন, দিস ইজ ফোর্থ টাইম। আচ্ছা, এই যে দিস ইজ দ্য ফোর্থ টাইম, তাহলে এই যে কার্ডিনাল অর্ডিনালের ব্যবহার তোমাদেরকে আমার যে 6 ঘন্টার ইংলিশ যে একটা ক্লাস নিয়েছিলাম ম্যারাথন, সেই 6 ঘন্টার ইংলিশ ম্যারাথনে কিন্তু আমি এই বিষয়টা তোমাদের কিন্তু ইন ডিটেলস আলোচনা করেছি যে কার্ডিনাল এবং অর্ডিনালের ক্ষেত্রে কি হবে। এটা একটা অর্ডিনাল নাম্বার, এই যে থার্ড, ফোর্থ, ফিফথ এগুলোর পূর্বে সবসময় দা বসবে, এখানে কিন্তু দা হয়েছে। তোমরা এখনো যারা আদিল স্যার ইংলিশ এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি, তোমরা ঝটপট আমার চ্যানেলে তোমরা ওইখানে সাবস্ক্রাইব করে দিতে পারো। হ্যাঁ, ওইখানে কিন্তু তোমাদের হচ্ছে প্রায় 6 ঘন্টার একটা কিন্তু ক্লাস নেওয়া আছে, ঠিক আছে। তো এই 6 ঘন্টার ক্লাসটা যদি তোমরা করে করে থাকবো তাহলে তোমাদের কিন্তু আর কোনো রকম ঝামেলা কিন্তু থাকবে না। তোমরা ঝটপট ওই ক্লাসটা করে দেখো, করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের ইংলিশের একদম বুম করবা, ঠিক আছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের সামনে যেগুলো আছে প্রত্যেকটাতে ইনশাআল্লাহ তুমি শতভাগ তুমি কিন্তু সফল পাবা। আচ্ছা, তাহলে দ্য ফোর্থ টাইম দিস, আচ্ছা হ্যাঁ, দ্য হ্যাজ জাম্প এটা কোন টেন্স, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, দ্য প্রিন্টার হ্যাজ জাম্প, প্রিন্টার হচ্ছে জ্যাম লেগে গেছে, প্রেজেন্ট পারফেক্ট, দিস আফটারনুন এই আফটারনুনে, দিস ইজ দ্য ফোর্থ টাইম দিস, হ্যাঁ দিস হ্যাজ হ্যাপেন্ড। এই যে যদি এরকম ফ্রাকশন থাকে বা কর্ডিনাল এই যে থার্ড, ফোর্থ, ফার্স্ট, ফিফথ এরকম যদি থাকে তাহলে এরপরে যে টেন্সটা হয় এটা মনে রাখবা, সেই টেন্সটা কোন টেন্স হয়, সেই টেন্সটা হয় তোমার এই যে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। এটা একটা তোমার রুলস, এই রুলসে সবসময় অ্যাপ্লাই হয়। আচ্ছা, 19 নম্বরে চলে আসলাম আমরা, দ্য টিম ড্যাশ দ্য প্রজেক্ট হোয়েন দ্য ম্যানেজার অ্যারাইভড। আচ্ছা, এখানে হোয়েন আছে এবং এখানে ম্যানেজার অ্যারাইভড, অ্যারাইভড কোন টেন্স, অ্যারাইভড হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, অ্যারাইভড যেহেতু পাস্ট ইনডিফিনিট, সো আমাদের আগের যেটা টেন্স হবে সেটা কোন টেন্স হবে বলো তো, এটা হচ্ছে তোমার এই যে পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে। had completed, the team had completed the project when the manager arrived. Okay, এটা অন কাইন্ড অফ বিফোরের মতোই কিন্তু তোমার এই রুলসটা। the prosecutor would certainly have attended the proceedings, এটা আমি অ্যান্সার করব না, এটা তোমরা অ্যান্সার করবে, আমি এখানে কোনো কথা বলবো না, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট এখানে would, could, might প্লাস ভার্ব ওয়ান যদি হয় তাহলে তার পূর্বে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে ডিডেন্ট গেট, হ্যাঁ এখানে পাস্ট ইনডিফিনিট দেখতেছি আমরা। হ্যাঁ, তারপরে হচ্ছে দ্য ফ্ল্যাট টায়ার হ্যাডেন্ট হ্যাপেন্ড, এটা তোমার হচ্ছে না, হি নট হ্যাড, ঠিক আছে। তারপরে হচ্ছে টায়ার নট ফ্ল্যাট, এটা হচ্ছে না, তাহলে এটা ইফ হি ডিডেন্ট গেট আ ফ্ল্যাট টায়ার হ্যাড দ্য টায়ার নট, এখানে কিন্তু হচ্ছে না, এখানে তো ও এই আস্তে আস্তে সরি, এখানে উড হ্যাভ প্লাস ভার্ব 3 আছে, উড হ্যাভ প্লাস ভার্ব 3 আছে, সো এখানে তোমার অবশ্যই কি লাগবে, পাস্ট পারফেক্ট লাগবে। পাস্ট পারফেক্ট কোনটা, পাস্ট পারফেক্ট হচ্ছে এই যে ডি নাম্বারটা, হ্যাড দ্য টায়ার নট ফ্ল্যাটেড ইটসেলফ, ঠিক আছে। বাকিগুলোতে কিন্তু তোমার ওইরকম নাই, ঠিক আছে। ইফ দ্য ফ্ল্যাট টায়ার হ্যাডেন্ট, এখানে ডি নাম্বার অ্যান্সার, তো এখানে এটাও কিন্তু তোমার এই নাম্বারটা হচ্ছে না, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি। 21 নাম্বার লিটল, ঠিক আছে। এই যে লিটল, তারপর হচ্ছে অনলি আ ফিউ, নো সুনার হ্যাড, এগুলো থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করি বলতো, সেই ক্ষেত্রে আমরা ইনভার্সন করি, ঠিক আছে, ইনভার্সন করি। তো ইনভার্সন করার সময় কি হয়, শুরুতেই আমাদের হেল্পিং ভার্ব গুলো চলে আসে, হেল্পিং ভার্ব গুলো চলে আসে, তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট গুলো ব্যবহৃত হয়। তাহলে এখানে লিটল আছে, তাহলে তার মানে আমাদের এখানে কি হবে বলতো, হেল্পিং ভার্ব হবে। তাহলে এখানে নো, তাহলে নো এর সাথে কি ডাস যায়, তাহলে ডাস হি নো অ্যাবাউট দ্য সারপ্রাইজ ওয়েটিং ফর হিম, এমন নাকি ডু হি নো, হি এর সাথে তো ডু যায় না, সো এটা বাদ। ডিড কি যাবে দেখো তো, ফর হিম দেন, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কি হবে বলতো,
দেন আছে কিন্তু, দেখো অতঃপর, ঠিক আছে। লিটল ডাজ হি নো অ্যাবাউট দ্য সারপ্রাইজ ওয়েটিং ফর হিম, তার জন্য যে অপেক্ষা করে আছে পরবর্তীতে, দেন মানে পরবর্তীতে, সে কি জানে? তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে স্বাভাবিক সিম্পল একটা মানে নিত্যবৃত্ত একটা কাজ, যেহেতু নিত্যবৃত্ত কাজ, সো আমরা এখানে কিন্তু ডাস বসাবো। যদি অতীতের কাজ হতো তাহলে সেক্ষেত্রে আমরা ডিড বসাতাম। এরপরে 22 নাম্বারটা দেখো, শি ওয়ান্টেড টু হ্যাভ, তাহলে টু এটা হচ্ছে তোমার কি বলতো, টু হচ্ছে তোমার ইনফিনিটিভ মার্কার। তো টু এর পরে সবসময় কি বসে? টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে ভার্বের বেস ফর্ম বসে এই যে হ্যাভ, এই হ্যাভ বা হ্যাভ হ্যাজ, এই হ্যাভ হ্যাজ এটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে তোমার ভার্ব ওয়ান, ঠিক আছে। এই হ্যাভ হ্যাজ মানে এই হ্যাভ, হ্যাভ হচ্ছে তোমার ভার্বের বেস ফর্ম, এর ভার্ব ওয়ানটা হচ্ছে তোমার ইয়া হ্যাজ, ওকে। আর বেস ফর্ম হচ্ছে তোমার হ্যাভ, বেস ফর্ম সবসময় হচ্ছে হ্যাভ। তো টু যেহেতু আছে, টু এর পরে হ্যাজ হয়নি, টু এর পরে কি হয়েছে? হ্যাভ হয়েছে। শি ওয়ান্টেড টু হ্যাভ, এই দেখো এটা একটু এক্সেপশনাল রুল, যদি অফ দা টু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কম্পেয়ার ব্যবহার করি, ঠিক আছে, অর্থাৎ কম্পারিজন হিসেবে আমরা এটাকে ধরি অফ দা টু থাকার কারণে। তাহলে শি ওয়ান্টেড টু হ্যাভ দ্য স্মলার of the two pieces of cake, the smaller, the small না, smallest না, more small না, কারণ small এটা one syllable, small, smaller, smallest, তাহলে the smaller, ঠিক আছে। দা হইলো কেন? দা তো হচ্ছে সুপারলেটিভের ক্ষেত্রে হয়, হ্যাঁ ভাইয়া সুপারলেটিভের ক্ষেত্রে হয়, বাট এই যে অফ দা টু থাকলে এটা একটু ব্যতিক্রম। দা স্মলার, দা স্মলার, গট ইট। আমরা মোটামুটি 22টাতে কিন্তু চলে এসেছি, আমাদের টোটাল 60টা এমসিকিউ আছে। তোমরা কি ক্লান্ত হয়ে গেছো? আমাকে একটু ক্লান্তি লাগতেছে। ওকে, চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং। তাহলে এই যে স্পেলিং মিস্টেক যেগুলো আছে, এই স্পেলিং মিস্টেক গুলো তোমরা সবাই কমেন্টে অ্যান্সার দাও, ঠিক আছে। স্পেলিং মিস্টেক গুলো আমি তোমাদেরকে করাবো না, এগুলো জাস্ট তোমরা অ্যান্সার দাও। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এই যে পজিটিভ, ঠিক আছে। এখানে কারেক্ট কোনটাই? কারেক্ট পজিটিভ। এখন এই যে এই তিনটা, এগুলো তো ভুল আছে, এটা সঠিকটা কি সেই সঠিকটা তোমরা বলে দাও, ঠিক আছে। আচ্ছা এখানে বলে দেয়, এখানে যে এখানে একটা ও হবে, ঠিক আছে, যে এবং এখানে এই যে ইরডিসেন্ট, SCE এন্টি, এখানে আই হবে না রে, এখানে যে ই হবে, ঠিক আছে, ইরিডেসেন্ট, ওকে। এরপরে একুই, এখানে হচ্ছে SC, SCESE, ঠিক আছে, ওকে। এগুলো তোমরা স্পেলিং মিস্টেক গুলো তোমরা নিজেরা করবা। এরপরে এই যে এইটা যেটা আছে, এটা তোমাদের তোমরা নিজেরা অ্যান্সার দাও, ঠিক আছে। তোমাদের অ্যান্সার গুলো আমি কিন্তু অবশ্যই দেখবো। তো এখানে কি হবে? ইফ আই হ্যাড মাচ মানি, তাহলে এখানে হ্যাড যেহেতু আছে, হ্যাড হচ্ছে তোমার কি বলতো? ভার্ব টু। তাহলে এখানে উড প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব থ্রি হবে, তাহলে এখানে তো তোমার উড হ্যাভ আছে, হবে না, উড হ্যাভ হবে না। এরপর হচ্ছে শুধু হেল্প দিছে, সো এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে বি। এগুলো একদম ইজি, ঠিক আছে। এরপরে সেগাসিয়াস, সেগাসিয়াস মানে কি? জ্ঞানী। তাহলে এটার অ্যান্টোনিম বলছে অ্যাস্টিউট মানে চতুর, এই যে ইঞ্জিনিয়াস, ঠিক আছে, ইঞ্জিনিয়াস, ওকে। স্যাঙ্গুইন মানে হচ্ছে তোমার রক্তিম, এরপরে টেনাসিয়াস মানে তো হচ্ছে তোমার কুটিল, ওকে। সেগাসিয়াস, এটার মিনিংটা লিখে দিই, শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। সেগাসিয়াস মানে হচ্ছে তোমার জ্ঞানী। এরপরে ইডিয়মস এন্ড ফ্রেজেস গুলো ভালোভাবে পড়বা, ঠিক আছে। ইডিয়মস, ইডিয়মস এন্ড ফ্রেজেস, ইডিয়মস এন্ড ফ্রেজেস যেগুলো আছে, ইডিয়মস এন্ড ফ্রেজেস গুলো অনেক ভালোভাবে পড়বা, ঠিক আছে। এই যে বরি দা হ্যাটসেট, এটার মানে হচ্ছে তোমার এই যে টু ফরগিভ এন্ড মেক পিস, অর্থাৎ সবকিছু ভুলে গিয়ে শান্তি আনয়ন করা। আচ্ছা, পারসুয়েট, পারসুয়েট এটার সিনোনিম চাইতেছে, পারসুয়েট এটার সিনোনিম হচ্ছে তোমার কনভিন্স, ঠিক আছে। পারসুয়েট এর সিনোনিম হচ্ছে কনভিন্স। এগুলো তোমরা সুন্দরভাবে পড়বা, ওকে। তার মানে দেখলাম সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু প্রশ্ন আসে। হি রিফিউজড টু, হি রিফিউজড টু মানে কোন একটা কথা বলে তার হচ্ছে মানে প্রত্যাখ্যান করা, কোন একটা কথা বলে প্রত্যাখ্যান করা, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে হচ্ছে যে ব্যাক ডাউন, ব্যাক ডাউন। তাহলে হি রিফিউজড টু ব্যাক ডাউন হিজ প্রিন্সিপাল, সে তার যে প্রিন্সিপাল আছে তার প্রিন্সিপাল থেকে সে সরে এসেছে, ইভেন আন্ডার প্রেসার, প্রেসারের কারণে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ইডিয়ম, আচ্ছা হোয়েন পিগস ফ্লাই, হোয়েন পিগস ফ্লাই এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে তোমার এই যে সামথিং উইল নেভার হ্যাপেন, অর্থাৎ যেটা কখনো ঘটবে না, এটাই হচ্ছে তোমার হোয়েন পিগস ফ্লাই। পিগস তো কখনো উঠতে পারে না, এটাই। দ্য স্টার্স উইংড অ্যাট আস ফ্রম দ্য নাইট স্কাই। আচ্ছা, এখানে দেখো এই যে উইংড, এটা স্টার কে বলছে, তাহলে স্টার কি উইংড হতে পারে বলো তো? হ্যাঁ, পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? পার্সনিফিকেশন, অর্থাৎ কোনো বস্তু ব্যক্তিকে যদি তোমার পার্সন যে কাজগুলো করতে পারে সেই কাজগুলো যদি করার উদাহরণ দেয়,
তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো বলতো, সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পার্সনিফিকেশন। যেটা আমি যদি বলি যে আমার চোখ ঘুমাতে চায়, আমার চোখ ঘুমাতে চায়, তাহলে দেখো আমার চোখ, এই চোখ কি ঘুমায়? নো, বরং আমি পার্সন ঘুমাই, তাহলে আমার চোখটাকে আমি ঘুমাতে বলতেছি। তাহলে এখানে এই চোখটা যেটা আছে, এই চোখটা তোমার কি হিসেবে কাজ করতেছে? পার্সনের মতো আমি এটাকে বললাম। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা পার্সনিফিকেশন বলবো। আচ্ছা, সিম্বলিজম তো বুঝো, অর্থাৎ সিম্বল, প্রতীকী অর্থে, যেমন তোমরা সোনার তরী কবিতাটা পড়েছো, এখানে সোনার তরী প্রতীকার্থে এটা কিন্তু হচ্ছে তোমার একটা জীবন দর্শনকে মিন করতেছে, রাইট? তারপর নৌকা, মাঝি, এগুলো প্রত্যেকটা প্রতীকী অর্থ। তো এই প্রতীকী অর্থগুলোকে কি বলা হয়? সিম্বলিজম। এরপর হচ্ছে মেটাফোর, অর্থাৎ একজন আরেকজনকে যদি তুলনা করা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মেটাফোর বলি, যেমন তুমি আমার কলিজা। হ্যাঁ, তারপরে হচ্ছে তো এই যে তুমি কি আমার কলিজা হতে পারবা? অসম্ভব। তারপরে ধরো একজন আরেকজনকে বলল যে তুমি আমার চোখের মণি। তো এই যে তুমি কি আমার চোখের মণি হতে পারবা? চোখের মণি এটা কি কোনো মানুষ হতে পারে? পারে না কিন্তু। তাহলে এই যে আমি বললাম, তো এই যে চোখের মণি হওয়াটা, এটা হচ্ছে তোমার কি বলতো? মেটাফোর। এবং শর্ত হচ্ছে এখানে অ্যাস এবং সিন্স যদি থাকে, অ্যাস অথবা সিন্স, ঠিক আছে? যদি এগুলোর শুরুতে মানে এই তুলনাটা যদি অ্যাস অথবা হচ্ছে সিন, অ্যাস অথবা লাইক, অ্যাস অথবা লাইক দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে মেটাফোর বলবো না, সেটাকে আমরা সিমিলি বলতে পারি। এরপরে হাইপারবোল, অর্থাৎ তোমাকে ডাকতে ডাকতে আমি মরে গেলাম, তোমাকে 5000 বার ডাকলাম, তবুও তুমি আমার কথা শুনতেছো না। এই যে বলা, বাড়িয়ে বলা, এটা হচ্ছে তোমার হাইপারবোল। ওকে, এরপরে নন সিক্রেট, ঠিক আছে? নন সিক্রেট অর্থাৎ একটা আরেকটার বিপরীত যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে অক্সিমোরন। অর্থাৎ আমি তোমাকে বললাম যে তুমি এত ভয়ঙ্কর সুন্দরী। আচ্ছা, সুন্দর তো সুন্দর, তো সুন্দর আবার কি ভয়ঙ্কর হতে পারে? সুন্দর কিন্তু ভয়ঙ্কর হতে পারে না। তো এই যে একটা আরেকটার বিপরীত যখন আমরা কোনো কথা বলবো, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে অক্সিমোরন। আবার আয়রনি, আমরা অনেক সময় বলি যে আয়রনি করে কথা বলে। আয়রনি করে কথা বলার মানেটাকে, আয়রনি করে কথা বলার মানে হচ্ছে তোমার এমন ভাবে কথা বলা যেটা ধরো তোমার মানে বিদ্রুপ করে কথা বলা, ঠিক আছে? অর্থাৎ আমরা মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিষয় দেখেছিলাম যে মৃত্যুঞ্জয়কে কি বলেছিল? মৃত্যুঞ্জয় বলে যে এলাকায় তার এতই সুনাম। তো এই যে তার এতই সুনামের কথা বলতেছে, সুনাম বলতে তার দুর্নাম করা বুঝাচ্ছে, এটা হচ্ছে তোমার আয়রনি। ওকে, মেটাফোর তো বুঝালাম, প্যারাডক্স তো হচ্ছে তোমার আলটিমেটলি পরবর্তী দিকে সে একটা ভুল মানে একটা কথা যেটা আপাতদৃষ্টিতে মনে হবে যেটা আসলে তোমার ভুল, বাট সেটা কিন্তু রাইট, এটা হচ্ছে তোমার প্যারাডক্স। এরপরে 31 নাম্বারটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য ফ্রেজ। এই যে এখানে ফ্রেজটা দেখো, দ্য বয়, এই যে দ্য বয়, এটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করতেছে। তাহলে নাউনকে যে মডিফাই করবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে 33 নাম্বার, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নোন টু অল, আইডেন্টিফাই দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে। তাহলে এই যে দেখো, দ্য নিউজ, নিউজটা হচ্ছে নাউন, এবং নাউনের পূর্বে দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে, এটা কিন্তু এটাকে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তো মডিফাই হওয়ার কারণে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লাউজ। ক্লাউজ কেন বলতেছি? কারণ এই যে সাবজেক্ট, এরপরে তোমার কি আছে বলতো? ভার্ব আছে। এরপরে 34 নাম্বার, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? কারেক্ট সেন্টেন্স এখানে একটাও নাই, ঠিক আছে? এখানে কারেক্ট সেন্টেন্স একটাও নেই। দেখো, স্মাইলিং ওয়ার্মলি, অর্থাৎ খুব মৃদুভাবে, হাস্যরসভাবে, হার গেস্ট ফেল্ট ওয়েলকাম, তার যে গেস্ট, ওই গেস্টটাকে গেস্ট হচ্ছে তাকে ওয়েলকাম করা, মানে ফেল্ট ওয়েলকাম, সে ফিলিং করলো ওয়েলকাম, বাট এটা কিন্তু একটাও না, ঠিক আছে? মানে গেস্ট যে আছে, গেস্ট কিন্তু তোমার হচ্ছে হাসেনি, অর্থাৎ এই যে গেস্ট আছে, হ্যাঁ, এই গেস্ট কিন্তু হাসেনি। তাহলে হাসছে কে? হাসতে হচ্ছে তোমার হোস্ট। হাসছে কে? হাসতে হচ্ছে তোমার এই যে হোস্ট। এখন তাহলে হোস্ট হাসছে, তো এখানে তোমার তো ড্যাংলিং মডিফায়ার হয়ে যাচ্ছে, এটাও ড্যাংলিং মডিফায়ার হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় আছে, এটা ঠিক ছিল যে দা হোস্ট হাসছে। এখন হোস্ট এটা তো তোমার হচ্ছে একটা ম্যাসকুলাইন জেন্ডার, তো ম্যাসকুলাইন জেন্ডার হলে কিন্তু হার হবে নাকি হিজ হবে? যদি এখানে হিজ হতো তাহলে কিন্তু বি নাম্বারটা অ্যান্সার হতো, বাট এখানে যেহেতু হার হচ্ছে, তার মানে এটা একটাও কিন্তু সঠিক নাই। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি, নান অফ দা অ্যাবভ। এরপর 35 নাম্বার, নোবডি নোস হোয়াই। হ্যাঁ, এই যে দেখো হোয়াই, ডব্লিউএস ওয়ার্ড। তাহলে ডব্লিউএস ওয়ার্ড যদি থাকে, আমরা জানি ডব্লিউএস ওয়ার্ডের পরে কি হয় বলতো? ডব্লিউএস ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব বসাতে হয়, বাট হেল্পিং ভার্ব তখন বসানো হবে না যখন এটা কি তোমার ইমবেডেড কোশ্চেন হবে। বাট এই দেখো, হেল্পিং ভার্বের যখন মাঝখানে ব্যবহার হবে তখন কিন্তু হেল্পিং ভার্ব বসানো যাবে না। তাহলে এখানে ওয়াস আছে, এখানে ডিড আছে, তাহলে এই দুইটা উপর কিন্তু শুরুতে বাদ। তাহলে দা মিটিং, এখানে দা মিটিং ওয়াজ, হ্যাঁ, দা মিটিং ওয়াজ পোস্টপোন্ড, এখানে ওয়াজ পোস্টপোন্ড যেহেতু আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ডি, নোবডি নোজ হোয়াই দ্য মিটিং ওয়াজ পোস্টপোন্ড আনটিল নেক্সট উইক। ওকে, 36 নাম্বার, এভরি ম্যান ডিফার্স, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এভরি ম্যান ডিফার্স ইন, ডিফার্স এরপরে তোমার ইন বসে, ঠিক আছে? ডিফার্স ইন অপিনিয়ন ফ্রম ইচ আদার, আচ্ছা, প্রত্যেকে তাদের অপিনিয়নে ভিন্ন। ডিসপাইট বিং ওয়ার্নড ওয়াফ, ঠিক আছে? অন এর সাথে তোমার অফ বসে।
তাহলে অফ যেহেতু হচ্ছে অফ, বাকি আর একটাতে নয়, সো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি বলতো, বি। ওকে, এরপরে দা ব্লোমিং ফ্লাওয়ার্স। আচ্ছা, এখানে তোমার এই ব্লোমিংটা কি এটা বলছে, তাহলে ফ্লাওয়ার্স দ্যাট ইজ ব্লোমিং, তাহলে ফ্লাওয়ার্সে তো ব্লোমিং হয়, ফুটে, তাই না? তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে এই ফ্লাওয়ার্স কে মডিফাই করতেছে, সো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এরপরে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন পার্ট ইন দ্য সেন্টেন্স গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং। তো এই যে বেটার দ্যান রিসিভিং, রিসিভিং এর কথা বলা হচ্ছে আর কি। তাহলে এই যে দ্যান, এই দ্যান হচ্ছে একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো, ঠিক আছে? এরপরে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। হ্যাঁ, তো এই যে ইম বি এ ডাবল আর ডাবল এস এইটা কিন্তু সঠিক আছে, বাকি এগুলো কিন্তু ভুল। কেন ভুল? প্রিভিলেজ এল ই জি ই হবে, ঠিক আছে, এল ই জি ই হবে। কনভে ভি এ, এই যে ভি এ কনভেনিয়েন্স, ঠিক আছে। এরপরে হচ্ছে অক্ষা, এই যে রেঞ্জ আর ই, যেগুলো তোমার হচ্ছে ভয়েল গুলো আছে, এই ভয়েলের যে মিস্টেক গুলো আছে এই ভয়েল গুলোকে লক্ষ্য করবা যখন তোমরা নিজেরা পড়বা। নাসুমস ড্রিম ইজ টু ভিজিট, হ্যাঁ, ভিজিট, এই যে ইউরোপিয়ান, এখানে যদিও বা ভয়েল আছে বাট এন হবে না, কি হবে, এ হবে। কেন? কারণ এখানে যদিও বা ই আছে বাট এটার যে সাউন্ডটা হচ্ছে তোমার একটু শক্ত, সফট না হার্ড, হার্ড সাউন্ড হলে সেই ক্ষেত্রে আমরা এ বসাই, এন বসাই না। এরপরে ড্যাশ আ টিচার ইন নিউজিল্যান্ড, ওয়েবস্টার কম্পোজড দ্য ডিকশনারি অফ আমেরিকান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এখানে আমরা হোয়াইল বসাতে পারি, হোয়াইল বসালে সেই বিষয়টা অ্যাপ্রোপ্রিয়েট হয়। এগুলো প্রত্যেকটার বিষয় আমরা ম্যারাথন ক্লাসে কিন্তু আরো ডিটেইলস পড়বো। ওয়াসিস, এটার প্লুরাল কি, ওয়াসেস, ঠিক আছে, এটার প্লুরাল হচ্ছে এই যে ওয়াসেস, ঠিক আছে, ওয়াসেস। ওকে, এরপরে ম্যাসকুলাইন ফর্ম স এর ইয়া হচ্ছে তোমার বোর, ঠিক আছে, স এর বোর। তো এই জেন্ডার থেকে কিন্তু জেএনইউ তে প্রশ্ন আসবে, ঠিক আছে, জেন্ডার, ঠিক আছে। কারণ তোমরা ডি ইউনিটের পরীক্ষা যারা দিয়েছো তারা দেখেছো প্রশ্ন কিন্তু ভালোই হার্ড হচ্ছে এবার, সো ইয়া করার সুযোগ নাই। আচ্ছা, রাহিম ফাউন্ড আ ল্যাপটপ ইন দ্য ক্লাসরুম, তাহলে এখানে একটা তোমার ভার্ব পাচ্ছি আমরা এবং সাবজেক্টও আছে একটা, বাট কুড নট ডিটারমাইন, ঠিক আছে। এই যে কুড নট ডিটারমাইন হু ইট বিলং টু, হু ইট বিলং টু, তাহলে এই যে হু এটা হচ্ছে তোমার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, হ্যাঁ, এই যে ইট মানে মূলত সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, বাট এই যে বিলং এর পরবর্তীতে টু, হু ইট বিলং টু, বাট পরেরগুলো কিন্তু একটা কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এখানে ওই যে অমিল, আমি তোমাদেরকে বলেছিলাম যে সাবজেক্ট এবং ভার্বের ভিতরে যদি সংখ্যাটা যদি ইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হোম বসাবো, যদি সংখ্যাটা আনইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হু বসাবো, বাট ওই সেন্টেন্সটাতে কিন্তু তোমার দেখো এখানে আনইকুয়াল, একটা সাবজেক্ট একটা ভার্ব, দুইটা ভার্ব হচ্ছে দুইটা, সাবজেক্ট হচ্ছে একটা, দ্যাটস ওয়াই আমরা এখানে হু বসিয়েছি। আচ্ছা, we could barely get any information at the airport, হ্যাঁ, people তো একটা কাউন্টেবল নাউন, তাহলে only a few people seem to have some idea। তো এই যে আইডিয়া এটা একটা তোমার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং সাম এটা কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে হতে পারে। এনি যেটা আছে, এনিটা কিন্তু তোমার সবসময় নেগেটিভ ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং সাম উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। হি গোট হিজ কম্পিউটার, আচ্ছা গোট এরপরে তোমার হচ্ছে হিজ কম্পিউটার, এটা একটা তোমার ডুয়ার, তো ডুয়ার থাকলে সেই ক্ষেত্রে কি হয় বলো তো, ইনফিনিটিভ হয়, এটা কাজেটিভ ভার্ব থেকে এসেছে, কাজেটিভ ভার্ব সম্পর্কে আমরা ম্যারাথনে আরো বিস্তারিত আলোচনা করব। ওকে, তোমাদেরকে জাস্ট আমি একটা মডেল কোশ্চেন দেখাচ্ছি যে আসলে পরীক্ষায় তুমি এগুলো দিয়ে তুমি যাচাই করতে পারবে নিজেকে যে আসলে তোমার লেভেলটা কোন পর্যায়ে আছে বর্তমান, তুমি কয়টা পারতেছো। They had to provide some evidence to the court to clear him of the accusation। এই যে had যেহেতু আছে ট্যাগ কোশ্চেন থেকে এসেছে, ঠিক আছে, ট্যাগ কোশ্চেন থেকে এসেছে, তাহলে এখানে কি হবে বলতো, hadn't they, ঠিক আছে, কি হবে, hadn't they। ট্রান্সলেট দ্য ফলোইং, আচ্ছা এখানে ট্রান্সলেটটা আমার এখানে তোলার মনে নাই, তো ট্রান্সলেশন থেকে তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে, ট্রান্সলেশন থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, ট্রান্সলেশন গুলো পড়বা। অনলি আফটার দ্য মিটিং, তো এটা একটা ইনভার্সন থেকে এসেছে, তো অনলি আফটার যেহেতু আছে তারপর তোমার ভার্ব দিয়ে আগে সাবজেক্ট হবে না, আগে কি হবে তোমার হেল্পিং ভার্ব হবে, তাহলে অনলি আফটার দ্য মিটিং। হ্যাঁ, হ্যাড উই রিয়ালাইজড, আচ্ছা ডিড উই রিয়ালাইজ, আচ্ছা হাউ সিরিয়াস, তাহলে অনলি আফটার, তাহলে আফটার পরে তো পাস্ট পারফেক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডি নাম্বারটা। ওকে, এরপরে চুজ দ্য কারেক্ট অ্যানালজি। উইজডম বা প্রজ্ঞা এটা কখন হয়, যখন হচ্ছে ওল্ড এজ হয়, বয়োবৃদ্ধ হয়। অনুরূপভাবে ইম্পালস বা হচ্ছে তোমার এই যে সাহসিকতা, এই সাহসিকতা কখন থাকে, যখন হচ্ছে মানুষ হচ্ছে তোমার ইয়ুথ, যুবক থাকে তখন। আচ্ছা, এরপরে পলিটিক্স এর ভার্ব আমরা জানি এই ভার্ব ফর্ম, অর্থাৎ এই যে কি বলে ডেরিভেটিভস, এই ডেরিভেটিভস গুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ডেরিভেটিভস গুলো গুরুত্বপূর্ণ। পলিটিক্স এর ভার্ব ফর্ম হচ্ছে পলিটিসাইজ। পিপল আর গেটিং সেলফিশ অ্যান্ড সেলফ সেন্টার্ড ইন টুডেস
কি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, বাস্তববাদী যুগে কনসিকুয়েন্টলি এরই ধারাবাহিকতা ভাবে দে ফিল অ্যালিনিয়েটেড, এই জন্য তারা হচ্ছে তাদের নিজেদেরকে অ্যালিনিয়েট করে ফেলে বা হচ্ছে তারা কৃত্রিমতায় জর্জিত। আই ওন্ট বিলেট দ্য কারেক্ট রেসপন্স, আচ্ছা মি নেইদার, হ্যাঁ আমরা আই ওন্ট বিলেট যদি কেউ বলে তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে বলি যে মি নেইদার, আমি কিন্তু এইরকমটা নই, ঠিক আছে, আমি কিন্তু এরকমটা নই। হোয়াট ইজ দ্য মিনিং অফ সলিকুই? সলিকুই এর মানে হচ্ছে তোমার এই যে কোন একটা অ্যাক্টরের যে লং স্পিচ, সেলফ স্পিচ, সেটাকে আমরা সলিকুই বলি। ওকে, ডিসপাইট এর সাথে অফ তো হয় না, তারপরে হচ্ছে তোমার অলদো, ইন স্পাইট অফ দ্য হেভি ট্রাফিক দ্য মিটিং ওয়াজ নট ডিলে, ঠিক আছে, সত্ত্বেও এখানে অলদোটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, অর্থাৎ অলদো দ্য হেভি ট্রাফিক, অনেক ট্রাফিক থাকার সত্ত্বেও দ্য মিটিং ওয়াজ নট ডিলে, মিটিং কিন্তু কখনো ডিলে হয় নাই। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, এই যে প্যানচেন্ট এটার কি সিনোনিম ওয়ার্ড কি? সিনোনিম ওয়ার্ড হচ্ছে তোমার নিম্বল, এই যে এটা ইনক্লিনেশন, ঠিক আছে, যুক্ত থাকা, লেগে থাকা। লাস্ট ওয়ান হু কমপ্লাইজ আ ডিকশনারি, এটা হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে তোমাদের প্রশ্ন থাকবে এটা কি? এটা হচ্ছে তোমার এই যে লেক্সিকোলজিস্ট, ঠিক আছে, লেক্সিকোলজিস্ট। ওকে, এরপরে 59 মানে 59 তো আগে ছিল, এটা হচ্ছে তোমার 60, ঠিক আছে, এটা এক্সট্রা তোমাদের জন্য দেওয়া হয়েছে যে ট্রাভেলস এট, এই যে মাইলস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন বসাই? এট প্রিপোজিশন বসাই। সো তোমাদের জন্য আমি তোমরা অবশ্যই এখানে আজকের ক্লাসটার মাধ্যমে তোমরা টোটাল একটা আইডিয়া পাইলা, এবং সাথে সাথে তোমাদের কিন্তু কিছু এমন জিনিস পাইলা যে জিনিসগুলো তোমাদের আসলে পড়া দরকার। এই যে তোমাদেরকে যে টপিকগুলো এখানে আমরা আলোচনা করেছি, আলোচনা নিয়ে এসেছি, এই সেম টপিকগুলো থেকে কিন্তু তোমাদের হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে। এর বাইরে আর 2-3টা টপিক হচ্ছে তোমাদের অ্যাড হতে পারে, যেমন কম্প্রিহেনশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে সেই ধারাবাহিকতা এবছরও হতে দিতে পারে। তো তোমাদের ম্যারাথন ক্লাস যে পরবর্তী 2টা হবে, সেই ম্যারাথন ক্লাসগুলোতে কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে একদম ইন ডিটেইলস আমরা বিস্তারিত ধারণা থাকবো। তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা আমাকে রিচ করতে পারো, ঠিক আছে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং শেষ পর্যায়ে আমাদের ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে এবং যদি এমনটা মনে হয় যে না তোমার ফ্রেন্ডরা উপকৃত হবে, তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবা এবং আমাদের সাথে কানেক্টেড থাকবা। নেক্সটে আমরা আরো এইরকম মজার এবং সুন্দরভাবে গতিতে তোমাদের একদম পরীক্ষার ফাইনাল পর্যন্ত আমরা কিন্তু ক্লাস আপলোড করতে থাকবো। সো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য অনেক 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 শুভকামনা এবং দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করতেছি। তোমাদের সাথে দেখা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এটাই আমার আশা। তোমরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত, ইনশাল্লাহ আমরা সবাই মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি রয়েছে সেই টিএসসি তে বসে বসে আমরা চা খাবো, এবং তোমরা আমার জুনিয়র হবা, আমি তোমাদের সিনিয়র হব। অসাধারণভাবে আমরা কিন্তু আমাদের যে স্বপ্ন, কাঙ্ক্ষিত স্বপ্ন, সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করব। সো আজকের মতো আমরা এখানেই বিদায় জানাচ্ছি। আমি দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে ম্যারাথন। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের যে কোনো প্রশ্ন, পরামর্শ এবং কথা থাকলে সেটা তোমরা কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিতে পারো। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন, তোমাদের কথাবার্তা সবগুলি আমার জন্য অনেক বেশি ইন্সপায়ারেশন হিসেবে কাজ করবে। এবং ওকে, দ্যাটস অল ফর টুডেস। আল্লাহ হাফেজ।